का স্ক্রিন দেখতে পাচ্ছ তো? সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ, মানে আমি যখন যখন তোমরা বুঝতে পারবে আমি তোমাদেরকে কিছু একটা জিজ্ঞেস করছি, তোমরা হ্যাঁ হু না কিছু একটা উত্তর দেবে। হ্যাঁ, একটুখানি অ্যালার্ট থাকবে। আমি যখন তখন যাকে তাকে যা খুশি জিজ্ঞেস করবো, কিন্তু খুব কেয়ারফুল থাকবে। আচ্ছা, তাহলে এই যে একদম প্রথমেই পাওয়ার পয়েন্টে যেটা আমি লিখে রেখেছি দেখতে পাচ্ছ যে সেমিস্টার 1 2022 গেসিয়াসটা লেকচার 1। আচ্ছা, ব্যাপারটা যেটা হচ্ছে যে তোমার তোমাদের যে সিলেবাসটা আছে আর কি, যেটা আমি বলছিলাম প্রথম থেকেই, যে মানে আমি প্রথমে ক্যালকাটা ইউনিভার্সিটি সিলেবাসটাই মূলত কভার করছি, কিন্তু আমার একটা সেম টাইম মাথাও আছে, মানে ধরো আমি যে কলেজে পড়াই বা আদার দ্যান ক্যালকাটা ইউনিভার্সিটি যেমন ভিসি কলেজ, হ্যাঁ, তোমাদের যে সিলেবাস যে আলাদা এবং কোথায় কোথায় তফাৎ আর কি, সেগুলো আমার একই রকম ভাবে মাথায় আছে। আমরা সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। তার মানে আমাদের গেসিয়া স্টেটের মধ্যে যে জিনিসগুলো নিয়ে অ্যাকচুয়ালি কথাবার্তা বলতে, মানে তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি গেসিয়া স্টেট আছে, ট্রান্সপোর্ট ফেনোমেনন আছে, আর কেমিক্যাল কাইনেটিক্স আছে। ট্রান্সপোর্ট ফেনোমেনন বা ট্রান্সপোর্ট প্রসেসের একটা ছোট্ট পার্ট আছে, এটা খুব একটা বেশি সময় লাগবে না। তাহলে আমাদের যেটা গেসিয়া স্টেটে যে জিনিসগুলো নিয়ে অ্যাকচুয়ালি কথাবার্তা বলতে হবে, মানে যে সিলেবাসটা মূলত তোমাকে কভার করতে হবে, আমার হাতে লেখা বুঝতে না পারলে বলবে, হ্যাঁ? লেখাগুলো একটু হেজি হেজি আসছে। হেজি কি প্রত্যেকের কাছে হেজি লাগছে কি না? তোমার কাছে হেজি লাগছে শুধু, মানে ইন্টারনেটের একটু, হ্যাঁ, এবার ঠিক হচ্ছে, হ্যাঁ এবার ঠিক হ্যাঁ, হচ্ছে। একটুখানি ওই ইন্টারনেট একটুখানি, ইন্টারনেট স্লো হলে অনেক সময় একটুখানি হয়, তবে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক হয়ে যাবে। তারপর আমি পিডিএফটা দিয়ে দেবো, তোমার ভিডিওটা দিয়ে দেবো, দেখবে কোথাও দিনের শেষে অ্যাকচুয়ালি কোনো অসুবিধা থাকবে না। ঠিক আছে, সিলেবাস টু বি কভার্ড। তাতে প্রথম যে জিনিসটা আমরা আলোচনা করতে চলেছি আর কি, সেটা হচ্ছে কাইনেটিক থিওরি আর গেসিয়াস স্টেট। কাইনেটিক থিওরি অ্যান্ড গেসিয়াস। আচ্ছা, সিলেবাসে যেমন করেই ব্যাপারটা থাক না কেন, আমরা এই সাবজেক্টটা যখন পড়বো, এই রকম করে মূলত আমরা পড়তে চাইছি। সেটা হচ্ছে একদম শুরুতেই যেটা করব, যে কিছু মানে এম্পিরিক্যাল গ্যাস লজ নিয়ে বেসিক্যালি কথাবার্তা বলবো। মানে প্রথমে আমরা স্টেটস অফ ম্যাটার, যে পদার্থের যে বিভিন্ন অবস্থা আছে, তার মধ্যে মূলত যে তিনটে অবস্থা, সলিড স্টেট, লিকুইড স্টেট, গ্যাসিয়াস স্টেট, এবং তিনটে সিলেবাসে তিনটে জিনিস তিনটে সেমিস্টারে আলাদা আলাদা করে আছে আর কি। তোমাদের এই সেমিস্টারে গ্যাসিয়াস স্টেট আছে, মানে ক্যালকাটা সিলেবাস অনুযায়ী বলছি, গ্যাসিয়াস স্টেট আছে, আর লিকুইড স্টেটের মধ্যে ভিসকোসিটি পার্টটা আছে। সলিড স্টেট তোমাদের পড়তে হবে ফোর্থ সেমিস্টারে। আচ্ছা, লিকুইড স্টেটের আরেকটা পার্ট যেখানে বেসিক্যালি সারফেস টেনশন নিয়ে আলোচনা করা হবে, সেটা আছে আবার তোমার সিক্স সেমিস্টার। তার বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটস অফ ম্যাটার নিয়ে কথাবার্তা বলা আছে। তাহলে আমরা যেহেতু এই সেমিস্টারে মূলত গ্যাসিয়াস স্টেটটাকে পড়বো, আর ভিসকোসিটি পার্টটা লিকুইড স্টেট থেকে সেটা পড়বো, এই স্টেটস অফ ম্যাটার সম্বন্ধে কিছু জেনারেল ডিসকাশন সেটা প্রথমে করে নেওয়ার দরকার আছে। আর তারপরে যেটা করব সেটা হচ্ছে এম্পিরিক্যাল গ্যাস লজ, মানে গ্যাস রিলেটেড কিছু কিছু এক্সপেরিমেন্টাল লজ আছে, যেমন চার্লস ল, বয়েলস ল, গেলুস্টাক্স ল, ডাল্টনস ল, পার্সিয়াল প্রেসার, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি আর কি। হ্যাঁ, তাহলে এই এম্পিরিক্যাল গ্যাস লজ সেগুলোকে নিয়ে জাস্ট কিছু কথাবার্তা বলতে হবে এটা। আচ্ছা, তারপরে আমি যেটা চলে যাব সেটা হচ্ছে যে যে এই এম্পিরিক্যাল গ্যাস লজ থেকে মূলত যে ইকুয়েশন অফ স্টেটটা পাওয়া যায় সেটা হচ্ছে আইডিয়াল গ্যাস। হুম, আইডিয়াল গ্যাসের কনসেপ্টটা অ্যাকচুয়ালি তোমার পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে এম্পিরিক্যাল গ্যাস লস থেকে তোমার অ্যাকচুয়ালি আইডিয়াল গ্যাসের কনসেপ্ট থেকে পাওয়া যাচ্ছে আর কি। আর এবারে এই যে এম্পিরিক্যাল গ্যাস লটা পাওয়া গেল, সেই এম্পিরিক্যাল গ্যাস ল মানে এটা তো এক্সপেরিমেন্টাল ল, মানে তুমি ডেইলি লাইফে যে সমস্ত এক্সপিরিয়েন্স গ্যাদার করছো বা এক্সপেরিমেন্টাল অবজারভেশন তার জেনারেলাইজেশন হচ্ছে এম্পিরিক্যাল গ্যাস লস গুলো। এবারে এই আইডিয়াল গ্যাসটাকে তোমাকে জাস্ট মলিকুলার পয়েন্ট অফ ভিউ থেকে
বা মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে বুঝতে হবে। এই মাইক্রোস্কোপিক পয়েন্ট অফ ভিউ থেকে বোঝা যেটা সেটাই হচ্ছে তোমার কাইনেটিক থিওরি অফ গ্যাস। কাইনেটিক থিওরি অফ গ্যাস এটা। আচ্ছা, এবারে আমি দেখবো যে এই কাইনেটিক থিওরি অফ গ্যাস এইটা দিয়ে তুমি এই এম্পিরিক্যাল গ্যাস ল গুলোকে বোঝার চেষ্টা করছো, কিন্তু একটা কথা সেটা হচ্ছে এই যে এই আইডিয়াল গ্যাস তার ইকুয়েশন অফ স্টেটটা, হ্যাঁ, বাস্তবে যে গ্যাসগুলো আছে তারা কিন্তু স্ট্রিক্টলি ওবে করছে না, বা ইন আদার ওয়ে কাইনেটিক থিওরি অফ গ্যাসে কতগুলো অ্যাজাম্পশন বা পস্টুলেটস আছে, দেখা যাবে বাস্তবে গ্যাসগুলো কিন্তু সেই অ্যাজাম্পশন গুলো পুরোপুরি ফলো করছে না। সে পুরোপুরি ফলো করবেন না বলে আমি যেটা পাবো, ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি, আইডিয়ালিটি থেকে ডেভিয়েশনটাকে পাবো। এবার আইডিয়ালিটি থেকে ডেভিয়েশনটাকে ওভারকাম করার জন্য তোমাকে কিছু অন্য রকমের ইকুয়েশন অফ স্টেট পেতে হবে, সেটা হচ্ছে রিয়েল গ্যাস। রিয়েল গ্যাস বা নন আইডিয়াল গ্যাস, রিয়েল গ্যাস আর নন আইডিয়াল গ্যাসে চলে আসবো। এবং এই রিয়েল গ্যাস বা নন আইডিয়াল গ্যাস নিয়ে কথাবার্তা যখন বলতে হবে তখন তোমাকে অনেক কিছু বলতে হয়। তোমার ওই এক্সপেরিমেন্টালি অনেক অনেক ফেনোমেনন যেখানে তুমি ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি দেখতে পাবে, সেখান থেকে অ্যান্ড্রুজ কার্ভ, আমাগার্স কার্ভ এগুলোকে বোঝা। এবং যখন আইডিয়াল গ্যাসের ইকুয়েশন অফ স্টেট দিয়ে সমস্ত গ্যাসের বিহেভিয়ার গুলোকে বুঝতে পারা যাচ্ছে না, তখন অন্য কিছু ইকুয়েশন অফ স্টেট নিয়ে তোমাকে কথাবার্তা বলতে হবে, যেমন ভ্যান ডোয়াল ইকুয়েশন অফ স্টেট, এটাই মূলত আছে। এছাড়া বার্থেলট ইকুয়েশন অফ স্টেট, ডাইটেরিস ইকুয়েশন অফ স্টেট, এগুলোকে ভাবতে হবে। ভিডিয়াল ফর্মে কেমন করে এগুলোকে লিখতে হয় সেগুলোকে দেখতে হবে, এগুলো সব দেখতে হবে। আর এবারে জাস্ট বোঝার চেষ্টা করবো যে এই কেন ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি হচ্ছে, তার জন্য মূল কারণ যেটা সেটা হচ্ছে ইন্টারমলিকুলার ইন্টারাকশন। তারপর আমি চলে আসবো যে ইন্টারমলিকুলার ইন্টারাকশন। ইন্টারমলিকুলার ইন্টারাকশন মানে ডেভিয়েশন ফ্রম আইডিয়ালিটি, তার মূল কারণটা হচ্ছে যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে গ্যাস মলিকুলগুলোর মধ্যে কোনো ইন্টারাকশন থাকে না, কিন্তু বাস্তবে গ্যাস মলিকুলগুলোর মধ্যে ইন্টারাকশন, সেই ইন্টারাকশনটা একটা ভালো করে বুঝতে হবে। মানে যেটা ভ্যান ডোয়াল ইন্টারাকশন বলা হয়, সেখানে তোমার ডিবাই ইন্টারাকশন, কিসম ইন্টারাকশন, লন্ডন ইন্টারাকশন ইত্যাদি ইত্যাদি, রেনার্জন পোটেনশিয়াল, এইসব ব্যাপারগুলো আসবে। আর এই যে পুরো জিনিসটা বললাম, এইটা অনেক কম ম্যাথামেটিক্যাল, মানে অঙ্ক টঙ্ক তোমার ইত্যাদি ইত্যাদি কম লাগে। দেখো সিলেবাসে যেরকম ভাবে লেখা আছে আমি কিন্তু সেই রকম ভাবে পড়াবো না। আমি জাস্ট তোমার মানে হায়ার সেকেন্ডারিতে মোটামুটি ভাবে কেমন নলেজ থাকে তার উপরে বেশ করে যে জিনিসগুলো পর পর করে তুমি বুঝতে পারবে সেই রকম করে পুরো ব্যাপারটাকে করবো। আর তাহলে এই পার্টটা হয়ে যাওয়ার পরে আমি নেক্সট যে কাজটাকে করবো, মানে এই পার্টটা একটা পার্ট হয়ে গেল, হয়ে যাওয়ার পরে তারপরে আমি ম্যাক্সওয়েল, যদি সিলেবাসে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন গুলো আগে আছে, কিন্তু আমি অ্যাকচুয়ালি এটা পরে করবো। ম্যাক্সওয়েল স্পিড অ্যান্ড এনার্জি ডিস্ট্রিবিউশন, ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন, এনার্জি ডিস্ট্রিবিউশন, এইটাকে করে সেইখান থেকে তোমার জাস্ট বিভিন্ন রকমের যে জিনিসপত্রগুলো পাওয়া যায়, মানে এই কাইন্ড মানে যেটা মানে ম্যাক্সওয়েল স্পিড বা এনার্জি ডিস্ট্রিবিউশন থেকে আরো কি সব করা টরা যেতে পারে আর কি, সেই সব জিনিসপত্র নিয়ে কথা বলা, ইকুইপার্টিশন প্রিন্সিপাল নিয়ে কথা বলা, অ্যান্ড সো অন। মানে এইটা নিয়ে কথাবার্তা বলে সেখান থেকে তোমার ইকুইপার্টিশন প্রিন্সিপাল অটোমেটিক্যালি আসবে। ইকুইপার্টিশন প্রিন্সিপাল, এটা নিয়ে এমফাসিস দিতে হবে। এছাড়া বেশি অ্যাপ্লিকেশন বেশ কিছু আছে, মানে বোথ কাইনেটিক থিওরি অফ গ্যাস অথবা ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন। হ্যাঁ বলো। ইকুইপার্টিশন প্রিন্সিপাল, ও আচ্ছা, আমি দুবার পার্টিশন হয়ে গেছে না, ইকুইপার্টিশন প্রিন্সিপাল মানে ইকুইপার্টিশন শক্তির সমবন্টন নীতি। ইকুইপার্টিশন, EQUIPARTITION, ইকুইপার্টিশন প্রিন্সিপাল এবং কাইনেটিক থিওরি অফ গ্যাসের সেভারেল অ্যাপ্লিকেশন আছে, এইগুলো নেক্সট আমাকে কথাবার্তা বলতে হবে। তাহলে গ্যাসিয়াস স্টেটের মধ্যে আমরা মূলত এই জিনিসগুলোকে কভার করতে চলেছি, ঠিক আছে। যার যা অসুবিধা হবে, দেখতে অসুবিধে বা বুঝতে অসুবিধে, সঙ্গে সঙ্গে বলবে, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আর একটা জিনিস একটুখানি আমি বলি যে তোমাদের মধ্যে তো মানে অনেকেই আছো যারা বাংলা মিডিয়ামে পড়েছো, মানে একদমই অসুবিধা কিছু না, আমিও বাংলা মিডিয়ামে পড়েছি, কিন্তু অনার্সে আনফর্চুনেটলি এখন আর কোশ্চেনও বাংলায় হয় না। হ্যাঁ, তোমার আগে তবু আমাদের সময় কোশ্চেনটা অন্তত বাংলাতেও হতো, ইংরাজিতে হতো, কিন্তু এখন তো কোশ্চেনও আর বাংলায় হয় না। তোমাকে উপায় নেই, তোমাকে ইংরাজিতেই পড়তে হবে।
ইংরাজিতেই কিন্তু পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? সেখানে একদম প্রথম দিকে হয়তো ইংরাজিটা নিয়ে কারো কিছু কিছু অসুবিধা হতে পারে, কিন্তু এই অসুবিধাটা আমার মনে হয় খুব তাড়াতাড়ি দেখবে তুমি ওভারকাম করে ফেলতে পারছো। মানে আমরা এই লিখে পুরো জিনিসটাকে করবো। কথাবার্তাগুলো মূলত হচ্ছে, দাঁড়া একটু, কি কি বলছি? ওইখানে, ওই দেখতে পাচ্ছ? আরে আরে সরো সরো, ওই যে ওটার ডানটা গেটটা। হ্যাঁ, যেটা বলছিলাম, দেখো যেটা বলছি যে হ্যাঁ, মানে ইংরাজিটা নিয়ে তোমাদের প্রথম দিকে অনেকের অসুবিধা হতে পারে, একদমই অস্বাভাবিক কিছু না, অসুবিধাটা হওয়াটা খুব স্বাভাবিক। আর প্লাস তোমাদের ক্ষেত্রে আরো একটা অ্যাডিশনাল সমস্যা যেটা, সেটা হচ্ছে এই যে তোমরা যে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছো তার আগের ২ বছর এই লকডাউন বা ইত্যাদি হয়ে যাওয়ার জন্য অনলাইন পড়াশোনা করতে হয়েছে। হ্যাঁ, তারপরে সেইভাবে কোনো ভালো পরীক্ষা টরীক্ষা তোমাদেরকে সেইভাবে দিতে হয়নি, এসব সমস্যা টমস্যা কিছু তো ছিলই আর কি, ঠিক আছে? তো সেই সব সমস্যাগুলোকে কি আছে মানে আস্তে আস্তে ওভারকাম করতে হবে। মানে আশা করা যায় যে সিচুয়েশন আর কখনো হবে না যখন তোমার ওই করোনার মতো এরকম একটা পরিস্থিতি হবে। এখন থেকে হয়তো সবকিছু সিস্টেমেটিক্যালি তোমাকে অফলাইন পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, সাবজেক্টটা শিখতে তুমি বাধ্য। অন্ততপক্ষে যারা অ্যাফিলিয়েটেড কলেজে পড়ো, মানে অটোনমাস কলেজে পড়ো না, তাদের ক্ষেত্রে হ্যাঁ, তোমাদের উপায় নেই। তোমাকে সিলেবাসে সবটা প্রপারলি কভার করতে হবে। মানে অটোনমাস জায়গায় হয়তো ১ম এ তুমি একটুখানি ছাড় পেয়ে যেতে পারো যে কোনো একটা মাস্টারমশাই হয়তো সবটা পড়াতে পারল না। কোয়েশ্চেনও তার বাইরে থেকে হচ্ছে না। কিন্তু কম্পিটিটিভ এক্সামে কি করবে? কম্পিটিটিভ এক্সামে তোমার সিলেবাস শেষ হয়নি, সবটা তুমি শেখোনি, এটা থেকেও মানবে না। তোমাকে কিন্তু একদমই মানে মানে টোটালি সিলেবাসে যা আছে টোটাল জিনিসটাকে করতে হবে। যেমন হায়ার সেকেন্ডারির পরে হচ্ছে তোমার ওই নিট বা আইআইটির জন্য মানে পরীক্ষা, ইঞ্জিনিয়ারিং এর জন্য বিভিন্ন রকম পরীক্ষা তোমায় দিতে হয়। এখানেও ঠিক একই রকম ভাবে অনার্সের পরে বিভিন্ন জায়গায় মাস্টার ডিগ্রি এর জন্য তোমাকে অনেক পরীক্ষা দিতে হয়। জ্যাম বলে একটা পরীক্ষা হয়, আইআইটিতে এমএসসি করতে করার জন্য এসবগুলো লাগবে। অনেক জায়গাতেই তোমার বিএসএমএস কোর্সগুলো বা এমএসসি পিএইচডি ইন্টিগ্রেটেড প্রোগ্রামগুলো আছে, আইআইটি ব্যাঙ্গালোর, টিআইএফআর, কাল্টিভেশন অফ সায়েন্স বা আইজার গুলো, এইসব টোগ্রামগুলো আছে যেখানে কিন্তু তোমাকে ঠিক করে ইন্টারভিউ দিতে হবে, ঠিক করে সাবজেক্টটাকে শিখে তোমাকে কিন্তু পরীক্ষায় অ্যাপিয়ার করতে হবে। সেই জন্য ওই সাবজেক্টটা উপরে শিখে নেব, দায় সারা করে শিখে নেব, সিলেবাস বাদ দিয়ে শিখে নেব, সেইটা করার কিন্তু কোনো সম্ভাবনাই থাকবে না। ঠিক আছে? মনে থাকবে ব্যাপারটা? আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ স্যার। ঠিক আছে, চলো। আচ্ছা, আমরা শুরুটা করি এরকম একটা জায়গা থেকে। প্রথম দিকে স্লোলি হবে, তারপরে দেখবে আস্তে স্পিড নিয়ে নিচ্ছে। তাহলে আমরা প্রথমে যেটা আলোচনা করি, স্টেটস অফ ম্যাটার, পদার্থের অবস্থা। এই পদার্থের অবস্থা সম্বন্ধে ২-৪টা কথাবার্তা প্রথমে বলে নেওয়া যায়। স্টেটস অফ ম্যাটার। আচ্ছা, যেটা কথা সেটা হচ্ছে এই যে যখন কোনো একটা মেটেরিয়াল বা কোনো একটা সিস্টেম তুমি কনসিডার করবে, সেখানে ইউজুয়ালি দেখবে একটা মলিকুল থাকে না, অনেক মলিকুল থাকে। এবার সেই অনেক মলিকুল, তাদের মধ্যে একটা ইন্টার মলিকুলার স্পেসিং এর ব্যাপার আছে, সেই মতো করে তাদের ইন্টারমলিকুলার ইন্টারাকশনের ব্যাপার আছে, এবং এই ইন্টারমলিকুলার স্পেসিংটা কেমন, ইন্টারমলিকুলার ইন্টারাকশনটা কেমন, তার স্ট্রেংথ কেমন, তার উপরে নির্ভর করে তোমার পদার্থের ৪টে মূলত স্টেবল অবস্থা নিয়ে কথাবার্তা বলা হয়। যদিও স্টেটস অফ ম্যাটার অনেক হতে পারে, কিন্তু মূলত যেটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হচ্ছে ৪টে বেসিক স্টেটস অফ ম্যাটার নিয়ে আলোচনা করতে হয়। মানে 4 কমন স্টেটস অফ ম্যাটার। কি তারা? ১ নম্বর হচ্ছে গ্যাসিয়াস স্টেট, ২ নম্বর লিকুইড স্টেট, ৩ নম্বর সলিড স্টেট, আর ৪ নম্বর একটা স্টেট, সেটা হচ্ছে তোমার প্লাজমা স্টেট। আমাদের বইয়ে দেখবে এই ৪টে স্টেট ছাড়াও হচ্ছে আরো অনেক স্টেটস আছে, হ্যাঁ, সেগুলো কিন্তু সেই স্টেটগুলো তোমার ওই ইউজুয়ালি আমাদের আলোচনা করতে হয় না। সেগুলো ২ রকমের কন্ডিশনে মূলত দেখতে পাওয়া যায়। সেটা হচ্ছে কোনো এক্সট্রিম কন্ডিশনই সেই স্টেটগুলো মূলত দেখতে পাওয়া যায় আর কি।
কিন্তু সেগুলো তোমার অ্যাডভান্স রিসোর্সেস হিসেবে তুমি জাস্ট দেখে রাখতে পারো, সেগুলো পড়ার দরকার নেই। কিন্তু মূলত ৪ টে স্টেজ নিয়ে কথাবার্তা বলতে হবে: গ্যাসিয়াস স্টেট, লিকুইড স্টেট, সলিড স্টেট আর প্লাজমা স্টেট। আচ্ছা দেখো, এই যে প্লাজমা স্টেটটা, এই প্লাজমা স্টেটটা ইউজুয়ালি হায়ার সেকেন্ডারি লেভেলে উল্লেখ করা হয় না বা পড়ানো হয় না, কিন্তু আনফরচুনেটলি তোমার যেটা ইউনিভার্স, মানে ইউনিভার্স যদি পৃথিবী নয়, টোটাল ইউনিভার্স যদি তুমি দেখো, তার 95% অফ দ্য ইউনিভার্স ইজ অ্যাকচুয়ালি কনসিস্ট অফ প্লাজমা স্টেট। মানে এটা মোস্ট অ্যাবান্ডেন্ট, প্লাজমা স্টেট কিন্তু মোস্ট অ্যাবান্ডেন্ট। তার প্রাচুর্য হচ্ছে সবচেয়ে বেশি, মোর দেন 95% অফ দ্য ইউনিভার্স কনসিস্ট অফ প্লাজমা স্টেট। এবং প্লাজমা স্টেটে তুমি যেটা দেখতে পাবে, সেখানে হচ্ছে তোমার প্রচুর আয়নস থাকে, তার কন্ডাক্টিভিটি প্রচন্ড বেশি হয়। হ্যাঁ, এটা। আচ্ছা, বাকি যে স্টেট গুলো আছে, গ্যাসিয়াস স্টেট, লিকুইড স্টেট এবং সলিড স্টেট, আমাদের পৃথিবীতে অর্ডিনারি টেম্পারেচারে বা অর্ডিনারি প্রেসার কন্ডিশনে আমরা মূলত এই 3টে স্টেটই দেখতে পাই। এবং তার মধ্যে লিকুইড স্টেটটা হচ্ছে তোমার লিস্ট অ্যাবান্ডেন্ট, মানে লিকুইড স্টেট সবচেয়ে কম থাকে, আর প্লাজমা স্টেট সব থেকে বেশি থাকে। ঠিক আছে? আচ্ছা, এর লিস্ট অ্যাবান্ডেন্ট থাকার একটা পক্ষে যুক্তি হচ্ছে যে একটা সার্টেন টেম্পারেচারের উপরে গেলে সবই প্লাজমা স্টেট, একটা সার্টেন টেম্পারেচার নিচে গেলে সবই সলিড স্টেট। লিকুইড হচ্ছে মাঝামাঝি একটা অবস্থা, এবং লিকুইড স্টেটে থাকতে গেলে যেটা হচ্ছে তোমার ওই, মানে কি বলবো, একটা ইন্টারমিডিয়েট টেম্পারেচার রেঞ্জ থাকে। ধরো জলের ক্ষেত্রে যদি বলি, 1 অ্যাটমসফিয়ার প্রেসারে মাত্র 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এই 100 ডিগ্রি সেন্টিগ্রেডের স্প্যান যেটা, সেখানেই তুমি লিকুইড স্টেটটাকে পাচ্ছ। কিন্তু 0 ডিগ্রি থেকে যতই তুমি কম টেম্পারেচারে যাও না কেন, সবসময় সলিড। বা 100 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যত বেশি টেম্পারেচারই যাও না কেন, সবসময় সেটা গ্যাসিয়াস অবস্থায় থাকবে। তার লিকুইড স্টেটে যদি টেম্পারেচার রেঞ্জটা হচ্ছে খুব কম, সেই জন্য প্রকৃতিতে, মানে তুমি পৃথিবীতে হয়তো তুমি ভাবছো যে বলে না 3 ভাগ জল 1 ভাগ স্থল, হ্যাঁ, ব্যাপারটা ঠিক অ্যাকচুয়ালি না। তুমি ইউনিভার্সের কনটেক্সটে যদি আলোচনা করো, তাহলে তুমি দেখবে যে লিকুইড স্টেট হচ্ছে লিস্ট অ্যাবান্ডেন্ট। এরকম বলে না যে মোটামুটি এত যে গ্রহ আছে, একমাত্র পৃথিবীতেই তোমার লিকুইড থাকে বা জল থাকে, আর কি, বোঝাই যাচ্ছে। আবার তুমি যদি মানে অন্যান্য ইয়েতে, বিভিন্ন প্ল্যানেটে যদি চলে যাও, সেখানে তো তোমার সলিড এবং গ্যাস এগুলো থাকতে পারছে, কিন্তু লিকুইডটা নেই। লিকুইড স্টেট কিন্তু লিস্ট অ্যাবান্ডেন্ট স্টেট। আচ্ছা, বলে এই যে 3টে স্টেটস, মূলত গ্যাসিয়াস স্টেট, লিকুইড স্টেট এবং সলিড স্টেট, রিলেটিভ কম্পারিজন যেটা, সেই রিলেটিভ কম্পারিজন নিয়ে আমি বেশি কথাবার্তা বলবো না, কারণ তোমাদের এই সেমিস্টারে 3টেই পড়তে হচ্ছে না। যদি এমন হতো যে এই সেমিস্টারে 3টেই তোমাকে পড়তে হতো, তাহলে একসাথে আমি গ্যাসিয়াস স্টেট, লিকুইড স্টেট, সলিড স্টেট পাশাপাশি রেখে রিলেটিভ কম্পারিজনটাকে করে দিতাম। তাহলে আমরা জাস্ট একদম সরাসরি গ্যাসিয়াস স্টেটে যাবো, এবং সেই গ্যাসিয়াস স্টেটে জাস্ট ইম্পর্টেন্ট ফিচার্স গুলোকে জাস্ট আমি দেখে নিতে চাইছি। আর তাহলে আমি নেক্সট যে জিনিসটা দেখতে চাইছি, সেটা হচ্ছে যে তোমার জেনারেল প্রপার্টিজ আর কি, বা জেনারেল ক্যারেক্টারিস্টিক ফিচার্স আর কি, অফ গ্যাসিয়াস properties of gaseous। আচ্ছা, গ্যাস তো তোমরা সেই মাধ্যমিক লেভেল থেকে পড়ে আসছো, ক্লাস 10 থেকে বা 9 থেকে তুমি পড়ে আসছো, সেইগুলোকে জাস্ট বলা, আবার 11-12 তুমি পড়েছো। ঠিক আছে? তাহলে এই গ্যাসিয়াস থেকে জেনারেল প্রপার্টি নিয়ে যদি আমি কথাবার্তা বলি, তাহলে কোন জিনিসগুলো মূলত তোমাকে আলোচনা করতে হয়? আর একটা কথা, সেটা হচ্ছে এই যে গ্যাস বলো, সলিড বলো, লিকুইড বলো, সেগুলো কিন্তু একটা মলিকুলার প্রপার্টি নয়, হিউজ নাম্বার অফ মলিকুলার প্রপার্টি। গ্যাসের ক্ষেত্রে যেটা হয়, সেটা হচ্ছে যে ইন্টারমলিকুলার সেপারেশনটা অনেকটা বেশি হয়। মানে অ্যাভারেজ ইন্টারমলিকুলার সেপারেশনটা লিকুইড বা সলিডের ক্ষেত্রে যা হয়, তার তুলনায় গ্যাসের ক্ষেত্রে বেশি হয়। তাই এই জন্য এদের ক্ষেত্রে যে ইন্টারমলিকুলার সেপারেশনটা হচ্ছে তোমার বেশ লং হবে, যে ভেরি লং ইন্টারমলিকুলার সেপারেশন। আর এবারে দেখা যায় যে যে ইন্টারাকশন গুলো গ্যাস থেকে সলিড, গ্যাস থেকে লিকুইড বা লিকুইড থেকে সলিড করার জন্য রেসপন্সিবল, যেটাকে বলছি ইন্টারমলিকুলার ইন্টারাকশন, সেটা মূলত হচ্ছে ওই ডিস্টেন্সের সঙ্গে ইনভার্স রিলেশন। অর্থাৎ দূরত্বটা যত তোমার কম হবে, ইন্টারাকশনটা তত বেশি, বা দূরত্বটা ইন্টারমলিকুলার সেপারেশনটা যত বেশি হবে, ইন্টারাকশন তত উইক হবে। সেখানে যেহেতু ভেরি
ও ভেরি লংটাই তো লেখা নেই। ভেরি লং ইন্টারমলিকুলার সেপারেশন। ভেরি লং ইন্টারমলিকুলার সেপারেশন। আর যদি ভেরি লং ইন্টারমলিকুলার সেপারেশন হবে তার মানে কোয়াইট উইক বা ভেরি উইক ইন্টারমলিকুলার ইন্টারাকশন হবে। ঠিক আছে, ভেরি স্ট্রং ইন্টারমলিকুলার সেপারেশন, সেখানে ভেরি উইক ইন্টারমলিকুলার ইন্টারাকশন। এটা মানে অনেক ক্ষেত্রে তো প্রায় নেগলিজিবলি স্মল ইন্টারমলিকুলার ইন্টারাকশন, মানে আইডিয়াল গ্যাস হলে তো কোনো ইন্টারমলিকুলার ইন্টারাকশন নেই ধরে নেওয়া হয়, কিন্তু বাস্তবে গ্যাসগুলো আইডিয়াল নয়, নন আইডিয়াল গ্যাস, তাদের ক্ষেত্রে উইক ইন্টারমলিকুলার ইন্টারাকশন থাকে। আর এবারে দেখো যে যখনই তোমার ইন্টারমলিকুলার সেপারেশনটা তোমার বেশি হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কি হবে, তোমার ডেনসিটি কম হয়ে যাবে, লো ডেনসিটি। মানে যেহেতু ইন্টারমলিকুলার সেপারেশনটা বেশি, তাহলে কোনো একটা গিভেন ভলিউমের মধ্যে অল্প মাস থাকবে, কারণ তারা অনেক দূরে দূরে আছে। হ্যাঁ, হলে অবশ্যই তাদের ডেনসিটিটা খুব কম হয়ে যাবে। আর যেহেতু তোমার এই দুটো মলিকুলের মধ্যে অনেকটা করে গ্যাপ থেকে যাচ্ছে, তুমি যদি প্রেসার ক্রিয়েট করো তাহলে মলিকুলগুলো কাছাকাছি নিয়ে আসতে পারবে, সেটা হাই কম্প্রেসিবিলিটি থাকবে। লো ডেনসিটি, হাই কম্প্রেসিবিলিটি, এটা হবে। আর এবং এক্ষেত্রে যেটা হয় যে সামান্য টেম্পারেচার দিলেই এদের ভলিউমটা লিকুইড বা সলিডের ক্ষেত্রে কতটা ভলিউম বাড়ে তার তুলনায় এদের ভলিউমটা অনেকটা বেশি বেড়ে যায়। ঠিক আছে, সেই জন্য এদের ক্ষেত্রে কোয়াইট হাই হাই থার্মাল এক্সপানশন কোফিসিয়েন্ট। আমি এগুলো সব ডিফাইন করবো, থার্মাল এক্সপানশন কোফিসিয়েন্ট বলতে কি বুঝছে, মানে মূলত ব্যাপারটা এই ধরো যে কোনো একটা গিভেন ভলিউমের কোনো একটা গ্যাস নিয়েছো, এবার প্রতি একক টেম্পারেচার বাড়ানোর জন্য ভলিউমটা কতটা বাড়ছে, সেটা হচ্ছে থার্মাল এক্সপানশন কোফিসিয়েন্ট। এখানে ভলিউম এক্সপানশন কোফিসিয়েন্টের কথাই বলা হচ্ছে। কোয়াইট হাই থার্মাল এক্সপানশন কোফিসিয়েন্ট এটা থাকবে। ঠিক আছে, এদের এক্সপানশন কোফিসিয়েন্টটা কিন্তু যথেষ্ট বেশি থাকবে। আর এবারে এদের যেহেতু ইন্টারমলিকুলার ইন্টারাকশন সেটা তো স্ট্রং কিছু নয়, সেখানে এদের কোনো ডেফিনাইট সাইজ এবং শেপ থাকবে না। তুমি যে কন্টেনারে রাখবে সেই কন্টেনারের পুরোটাই সে সবসময় দখল করে নেওয়ার চেষ্টা করবে। তাহলে নো ডেফিনাইট সাইজ অ্যান্ড শেপ, এইটা তাহলে কোনো ডেফিনাইট সাইজ এবং শেপ নেই, এবং সবসময় এটা মানে ইট অকুপাইজ দ্য এন্টায়ার ভলিউম অফ এ ক্লোজ কন্টেনার। মানে কন্টেনার যদি ফাঁকা থাকে তাহলে তো বাইরে বেরিয়ে চলেই গেল, কিন্তু একটা ক্লোজ কন্টেনার তুমি নাও তাহলে কন্টেনারের টোটাল ভলিউমটা কিন্তু সে বেসিক্যালি দখল করে ফেলবে। ঠিক আছে, এইটা। আচ্ছা, এবারে এই যে মানে তোমার এই যে প্রপার্টিগুলো, এই প্রপার্টিগুলো কিন্তু মোরাললেস সমস্ত গ্যাসের ক্ষেত্রেই কমন। মানে ইন্টারমলিকুলার সেপারেশনটা বেশি, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটা বা ইন্টারাকশনটা হচ্ছে উইক হয়ে যাবে, লো ডেনসিটি, হাই কম্প্রেসিবিলিটি, হ্যাঁ, তোমার তারপরে হাই থার্মাল এক্সপানশন কোফিসিয়েন্ট, কোনো ডেফিনাইট সাইজ বা শেপ ইত্যাদি ইত্যাদি নেই। এবং যেটা দেখতে পাওয়া যায় যে সমস্ত গ্যাস মলিকুলগুলো মোরাললেস আইডেন্টিক্যালি বিহেভ করে বা একই রকম করে বিহেভ করে, এবং একই রকম ভাবে বিহেভ করে বলে এদের তুমি একটা জেনারেল ইকুয়েশন অফ স্টেট পাবে। তার মানে all gases behave more or less similarly বা identically আর similarly, and hence they have a common equation of state। মানে একটা ইকুয়েশন দিয়ে তুমি সমস্ত গ্যাসগুলোকে বেঁধে ফেলতে পারো। যখন আমি বলছি পিভি ইকুয়াল টু এনআরটি, এই ইকুয়েশন অফ স্টেটটা যদি তুমি ধরে নাও যে ওটা আইডিয়ালি বিহেভ করছে, তার জন্য হাইড্রোজেনের ক্ষেত্রেও তুমি ওই ইকুয়েশন ব্যবহার করতে পারছো, নাইট্রোজেনের ক্ষেত্রে ওই ইকুয়েশন ব্যবহার করতে পারছো, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে তুমি
ওই ইকুয়েশনই ব্যবহার করতে পারছো। ঠিক আছে, মানে তাদের কোনটা, হ্যাঁ হ্যাঁ, এই যে বললাম অল গ্যাসেস বিহেভস মোরাললেস, অল গ্যাসেস বিহেভ মোরাললেস সিমিলারলি বা আইডেন্টিক্যালি, মানে প্রত্যেকটা গ্যাস না মোরাললেস একই রকম ভাবে বিহেভ করে, একই রকম ভাবে সে আচরণ করে, এবং তার জন্য তাদের একটা কমন ইকুয়েশন অফ স্টেট থাকে। হ্যাঁ, তাহলে দে হ্যাভ এ কমন ইকুয়েশন অফ স্টেট, মানে যেটা আমি বলছি সেটাই তো এক্সপ্লেন করছি, যে ধরো পিভি কত এনআরটি এই ইকুয়েশন অফ স্টেটটা যখন তুমি বলছো, এই ইকুয়েশন অফ স্টেটটা কার জন্য অ্যাপ্লিকেবল? না, যে কোনো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সেটা হাইড্রোজেন হতে পারে, অক্সিজেন হতে পারে, নাইট্রোজেন হতে পারে, কার্বন ডাইঅক্সাইড হতে পারে। কিন্তু তুমি দেখো কার্বন ডাইঅক্সাইডের যে বিহেভিয়ার, অক্সিজেনের বিহেভিয়ার তো আলাদা, নাইট্রোজেনের যে বিহেভিয়ার, হাইড্রোজেনের বিহেভিয়ার তো আলাদা। মানে আলাদা ইন দ্য সেন্স কি না, কেমিক্যালি তারা আলাদা, আমি বলছি মানে বিহেভিয়ার আলাদা মানে কেমিক্যাল বিহেভিয়ার আলাদা, কিন্তু ফিজিক্যাল বিহেভিয়ার গুলো তাদের এতটাই একই রকমের, সেই জন্য তুমি ওই যে পিভি কত এনআরটি ইকুয়েশন অফ স্টেটটা সবাইয়ের জন্যই তুমি ব্যবহার করতে পারো। হয় না যে তুমি সলিড কনসিডার করো বা লিকুইড কনসিডার করো, যেখানে ডিফারেন্ট সলিড গুলো বা ডিফারেন্ট লিকুইড গুলো এত ডিফারেন্টলি বিহেভ করে না, তাদের জন্য তুমি সকল কোনো কমন ইকুয়েশন অফ স্টেট পাবে না। কি বলতে চাইছি বুঝতে পারছো, যে যে সমস্ত গ্যাসগুলো মোরাললেস প্রায় একই রকম ভাবে বিহেভ করে, প্রায় একই রকম ভাবে বিহেভ করে বলে তুমি সবার জন্য একটা কমন ইকুয়েশন অফ স্টেট পেলে, যে ইকুয়েশন অফ স্টেটটা সবাই অ্যাকচুয়ালি ওবে করে। হুম, কিন্তু তুমি সলিডের বা লিকুইডের ক্ষেত্রে এরকম কোনো কমন ইকুয়েশন অফ স্টেট পাবে না। বুঝতে পেরেছো এইটা? তাহলে এই হচ্ছে মূলত গ্যাসিয়াস স্টেটের জন্য যে জেনারেল প্রপার্টিজ গুলো সেগুলো বলা, এবং প্রপার্টি মানে এখানে অবশ্যই হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি দিয়ে কথাবার্তা বলছি, ফিজিক্যাল প্রপার্টি দিয়েই হচ্ছে তোমার গ্যাসিয়াস স্টেট বা লিকুইড বা সলিড স্টেট এগুলোকে আলাদা করা হচ্ছে। এটা আচ্ছা, এবারে এই যে একটা জেনারেল প্রপার্টি গুলোকে বললাম যে তোমার ইন্টারমলিকুলার সেপারেশনটা বেশি, ইন্টারমলিকুলার ইন্টারাকশনটা বেশ স্ট্রং, ডেনসিটি কম, ডেনসিটি কম, কম্প্রেসিবিলিটি হচ্ছে বেশি, এক্সপানশন কোএফিসিয়েন্ট বেশি, কোনো ডেফিনাইট সাইজ শেপ নাই, ইত্যাদি ইত্যাদি সব কথাবার্তাগুলো বলা হয়েছে। এবারে এই যে জিনিসগুলো আমি বললাম, এই জিনিসগুলোকে কিছু লয়ের ফর্ম দেওয়া হয়েছে, মানে কিছু সূত্রের ফর্ম দেওয়া হয়েছে। এবারে আমরা সেই জিনিসগুলোকে নিয়ে জাস্ট আলোচনা করতে চাইছি। আর নেক্সট আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এম্পিরিক্যাল গ্যাস লজ। এম্পিরিক্যাল গ্যাস লজ মানে গ্যাস রিলেটেড যে এম্পিরিক্যাল ল গুলো সেইগুলোকে নিয়ে জাস্ট আমাকে কথাবার্তা বলতে হবে। আচ্ছা, একটা জিনিস প্রথমে বলি, এই যে এম্পিরিক্যাল এই টার্মটাকে ব্যবহার করা হয়েছে এখানে, এম্পিরিক্যাল কথাটার মানেটা কি? আসলে যেটা হচ্ছে কি, যে কোনো ফিজিক্যাল ল যদি তুমি দেখো, ফিজিক্যাল লজ, ফিজিক্যাল লজ গুলোকে মূলত তিনটে ক্যাটাগরিতে ভাগ করা হয়। কিছু ল হচ্ছে এম্পিরিক্যাল, এম্পিরিক্যাল লজ। আচ্ছা, কিছু ল হচ্ছে সেমি এম্পিরিক্যাল লজ, আর কিছু লকে বলা হয় অ্যাব ইনিশিও ল, অ্যাব ইনিশিও ল। আচ্ছা, এই যে অ্যাব ইনিশিও ল যেটা আমি বলছি, এই অ্যাব ইনিশিও লটা অ্যাকচুয়ালি শুরু হবে ওই ফান্ডামেন্টাল যে পার্টিকেলস গুলো আছে, সেটা আগে ভাবা হতো মলিকুল বা অ্যাটম, পরে ভাবা হবে তোমার প্রোটন বা নিউট্রন বা ইলেকট্রন, আরো ফান্ডামেন্টাল কোয়ার্কস বা স্ট্রিং, এইসব নিয়ে আমি কথাবার্তা বলছি না। তাহলে যে মানে তোমার অ্যাটম বা মলিকুলস বা সেখানে তার ভেতরে যে প্রোটন নিউট্রন ইলেকট্রন ইত্যাদি আছে, ওই ফান্ডামেন্টাল যে পার্টিকেল গুলো কেমন করে বিহেভ করে সেইগুলোকে দেখে নিয়ে বা বুঝে নিয়ে কোয়ান্টাম মেকানিক্যাল ক্যালকুলেশন করে তুমি যদি স্টেপ বাই স্টেপ মানে একদম স্টার্টিং থেকে, মানে বলে না কোনো একটা সাবজেক্টের এবিসিডি থেকে অর্থাৎ ফান্ডামেন্টাল জায়গা থেকে শুরু করে তুমি যদি আস্তে 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 এগোতে থাকো, তাহলে তুমি সকল যে ল গুলোকে পাবে সেই ল গুলোকে বলা হয় তোমার অ্যাবিনিশিও ল। তার মানে অ্যাবিনিশিও ল যেগুলো, সেগুলো স্টার্টিং পয়েন্টটা হচ্ছে ফান্ডামেন্টাল পার্টিকেল, এবং সেইখান থেকে তোমার কোয়ান্টাম মেকানিক্যাল ক্যালকুলেশন করে তোমাকে আস্তে 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 কিন্তু তোমাকে এগোতে হবে আর, ঠিক আছে এইটা। আর উল্টো দিকে এম্পিরিক্যাল ল যেগুলো, এম্পিরিক্যাল ল কিন্তু ওই এইসবের ধার ধারে না। এরা হচ্ছে ডেইলি লাইফে তুমি যে সমস্ত এক্সপিরিয়েন্স গ্যাদার করছো বা এক্সপেরিমেন্টাল অবজারভেশন যেগুলো, তার জেনারেলাইজেশন। এইটা শুরু হবে, মানে এটা হচ্ছে স্টার্টিং ফর্ম, স্টার্টিং ফর্ম ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল
mental constituents of a material, starting from fundamental constituents of a material, quantum mechanical principles, quantum mechanical principles are used to get the ফাইনাল ল। মানে আমি যখন তোমাকে এম্পিরিক্যাল ল এর কথা বললাম, সরি অ্যাব ইনিশিও ল এর কথা বললাম, অ্যাব ইনিশিও ল যেটা হচ্ছে তোমার স্টার্টিং পয়েন্টটা হবে হচ্ছে ফান্ডামেন্টাল কনস্টিটিউয়েন্ট যেগুলো সেগুলো, স্টার্টিং ফ্রম ফান্ডামেন্টাল কনস্টিটিউয়েন্টস অফ মেটেরিয়াল, কোয়ান্টাম মেকানিক্যাল প্রিন্সিপলস আর ইউজড টু গেট দ্য ফাইনাল ল। আর এম্পিরিক্যাল ল হচ্ছে এরকম ওই ফান্ডামেন্টাল পার্টিকেলস বা তার কনস্টিটিউয়েন্টস যারা আছে কোয়ান্টাম মেকানিক্যাল ল এসবের ধার ধারে না, এরা হচ্ছে যে দে আর দ্য জেনারেলাইজেশন অফ experimental observations and experiences gathered. আর সেমি এম্পিরিক্যালটা তার মাঝের জায়গাটা, সেমি এম্পিরিক্যালের ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে যে একটা সার্টেন লেভেল পর্যন্ত কোয়ান্টাম মেকানিক্যাল প্রিন্সিপাল কাজে লাগানো হয়, লাগিয়ে তার পরের পার্টটা হচ্ছে যখন দেখা যাচ্ছে যে ব্যাপারটা বেশ কঠিন হয়ে যাচ্ছে তখন কিছু এক্সপেরিমেন্টাল রেজাল্ট তার সঙ্গে যে জিনিসটাকে মিলিয়ে দেওয়া হয়। হ্যাঁ, তাহলে এম্পিরিক্যাল ল যেটা কোনো ওই ফান্ডামেন্টাল কোয়ান্টাম মেকানিক্যাল প্রিন্সিপাল ইত্যাদি কিছু কাজে লাগছে না, জাস্ট তুমি ডেইলি লাইফে যে সমস্ত এক্সপিরিয়েন্স গ্যাদার করছো এবং এক্সপেরিমেন্টাল অবজারভেশন যেগুলো তার হচ্ছে জেনারেলাইজেশন। হ্যাঁ, আর অ্যাব ইনিশিও ল যেটা, অ্যাব ইনিশিও লটা হচ্ছে তোমার হ্যাঁ, অ্যাব ইনিশিও লটা হচ্ছে, অ্যাব ইনিশিও লটা শুরু হবে যে ফান্ডামেন্টাল কনস্টিটিউয়েন্টস অফ দ্য পার্টিকেল, যেমন ধরো প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, হ্যাঁ, বা অন্ততপক্ষে অ্যাটম, মলিকুল তারা কেমন করে বিহেভ করছে সেগুলোকে বুঝে নিয়ে তারপরে অঙ্ক টঙ্ক কষে টষে একটা পার্টিকুলার জায়গায় পৌঁছানো। আর সেমি এম্পিরিক্যাল হচ্ছে তার মাঝামাঝি জায়গা, যে প্রথম থেকে কিছুটা অঙ্ক টঙ্ক কষা হলো, তারপরে দেখা যাবে জিনিসটা অনেক কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, তখন আমি কিছু কিছু জিনিস এক্সপেরিমেন্ট থেকে নিয়ে ধার করে যে ব্যাপারটাকে ম্যাচ করিয়ে দেবো। আর এই সেমি এম্পিরিক্যাল ল এর একটা পারফেক্ট এক্সাম্পল হচ্ছে হুকেল থিওরি। হুকেল থিওরি তোমাদের পড়ানো হবে বিএসসি ফার্স্ট ইয়ারই পড়ানো হবে। সেখানে তুমি দেখতে পাবে যে একদম কোয়ান্টাম মেকানিক্যাল প্রিন্সিপাল থেকে গল্পটা স্টার্ট হচ্ছে। গল্প স্টার্ট হয়ে যাওয়ার পরে দুটো ইন্টিগ্রাল আছে, একটাকে বলে কুলম ইন্টিগ্রাল আলফা আর একটা এক্সচেঞ্জ ইন্টিগ্রাল বিটা। এই কুলম ইন্টিগ্রাল এবং এক্সচেঞ্জ ইন্টিগ্রালটা কোয়ান্টাম মেকানিক্যালি ক্যালকুলেট করা বেশ কঠিন হয়ে যাচ্ছে। তখন কি করা হচ্ছে, বিভিন্ন স্পেকট্রোস্কোপিক ডেটা বা এক্সপেরিমেন্টাল ডেটা থেকে তোমার আলফা এবং বিটার ভ্যালুটা জাস্ট নিয়ে নেওয়া হচ্ছে। তাহলে এম্পিরিক্যাল একটা এক্সট্রিমে, অ্যাব ইনিশিও আর একটা এক্সট্রিমে। এম্পিরিক্যাল এবং অ্যাব ইনিশিও তাদের যে পারফেক্ট ব্লেন্ডিং যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে তোমার সেমি এম্পিরিক্যাল। ঠিক আছে, বোঝা গেল এম্পিরিক্যাল, সেমি এম্পিরিক্যাল, অ্যাব ইনিশিওর মধ্যে তফাৎটা? হ্যাঁ বলো, হ্যাঁ বলো, কিছু বলছো বলো। হ্যাঁ, কিছু বলছো বাবা? কারেক্ট, মানে যা বলছি বুঝতে পারছো তো সবাই? এম্পিরিক্যাল ল যেটা লিখেছেন ওইটা একটু আরেকবার বলে দিন না। এম্পিরিক্যাল লজ লেখা আছে কি, এটা জেনারেলাইজেশন অফ এক্সপেরিমেন্টাল অবজারভেশনস এন্ড এক্সপিরিয়েন্সেস গ্যাদার্ড। জেনারেলাইজেশন অফ এক্সপেরিমেন্টাল অবজারভেশনস এন্ড এক্সপিরিয়েন্সেস গ্যাদার্ড। ঠিক আছে, বুঝে গেল? হ্যাঁ স্যার। আসলে তুমি আরেকটুখানি তোমাকে ব্যাকগ্রাউন্ড বলি, যে তুমি না দেখবে যে যখন তুমি ফিজিক্যাল কেমিস্ট্রি ল গুলোকে দেখবে, সেই ল গুলোকে যেমন এখানে তিনটা ক্যাটাগরিতে ভাগ করলাম, আরেক রকম ভাবে তুমি দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারো। কিছু কিছু ল আছে ওই যেটা বলা হয়েছে যে জেনারেলাইজেশন অফ এক্সপেরিমেন্টাল অবজারভেশন এক্সপিরিয়েন্সেস গ্যাদার। আবার কিছু কিছু ল থাকে যে ল গুলো
ডেভেলপ করতে গেলে তোমাকে শুরুই করতে হয় কিছু অ্যাজাম্পশনস আর পস্টুলেটস থেকে। যেমন কাইনেটিক থিওরি অফ গ্যাস অ্যাজ ফর এক্সাম্পল, বা বোর থিওরি, এগুলো দেখবে শুরুই হবে কিছু অ্যাজাম্পশন বা পস্টুলেট থেকে। সেগুলো আমি যখন ওই কাইনেটিক থিওরি অফ গ্যাস স্টার্ট করবো তখন তোমায় বলবো। তাহলে আমি জাস্ট আগে ওই একদমই করে অ্যাজাম্পশন বা পস্টুলেট ইত্যাদির ধার না ধরে জাস্ট আমি ডেইলি লাইফে যে সমস্ত অভিজ্ঞতা আমার হয় এবং আমি পরীক্ষালব্ধ যে সমস্ত ফলগুলোকে পাই সেগুলোকে নিয়ে কিছু ল আমি দেওয়ার চেষ্টা করবো, সেটা হচ্ছে এম্পিরিক্যাল লস। আচ্ছা, এবারে গ্যাসের সঙ্গে রিলেটেড এম্পিরিক্যাল লস কারা কারা? তাহলে এম্পিরিক্যাল গ্যাস লস গুলো কি কি মোটামুটি ভাবে বলো, কিছু এম্পিরিক্যাল গ্যাস ল এর কথা বলো তো, কয়েকটা নাম বলো, বলো বলো, কে বলবে? বয়েলস ল, একদম এগুলো। একদম এইগুলোই, হ্যাঁ একদম এগুলি আমি বলতে চাইছি। হ্যাঁ, ঠিক আছে, যেমন বলছো বয়েলস ল, এটা এম্পিরিক্যাল গ্যাস ল। আর কি আছে বলো? চার্লস ল, হ্যাঁ হ্যাঁ চার্লস ল, একদম, অ্যাভোগাড্রো। চার্লস ল। হ্যাঁ, তারপরে অ্যাভোগাড্রোস ল বা অ্যাভোগাড্রো হাইপোথিসিস যাই বলো, গেলুসাক্স ল, তাই তো? আমার কথা বলে মাইক্রোফোন সঙ্গে সঙ্গে অফ করে দেবে, নাহলে সাউন্ড বাজে সাউন্ড চলে আসছে। হ্যাঁ, গেলুসাক্স ল। আর আর কি আছে বলো? আর কিছু জানো? এম্পিরিক্যাল গ্যাস ল পড়েছো তো, 9-10 পড়েছো, 11-12 পড়েছো, বলো আর কি জানো? কি গো, জানো না? ডাল্টন পার্শিয়াল। হ্যাঁ, ডাল্টনস ল, পার্শিয়াল প্রেসার। হ্যাঁ, অ্যামাগাস ল, পার্শিয়াল ভলিউম। মাইক্রোফোনটা সঙ্গে সঙ্গে অফ করে দেবে। হ্যাঁ, অ্যামাগাস ল, পার্শিয়াল ভলিউম। আর কিছু? গ্রাহামস ল অফ ইফিউশন। ঠিক আছে, তো এই যে সব ল গুলো, এই ল গুলো সব তোমার সকল এম্পিরিক্যাল গ্যাস ল। মানে এই ল গুলো শুরুতে কিন্তু কোনোটাই কোনো একটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল থেকে ডিরাইভ করা না, মানুষ ডেইলি লাইফে যে সমস্ত এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে এবং এক্সপেরিমেন্টাল অবজারভেশন তার জেনারেলাইজেশন। যেমন ধর, ফর এক্সাম্পল বয়েলসটা কি বলে? বয়েলসটা বলে মানে প্রেসার বাড়ালে ভলিউম কমবে, কিছু কন্ডিশন আছে, অ্যামাউন্টটা ফিক্স থাকতে হবে, টেম্পারেচারটা ফিক্স থাকতে হবে। তাহলে এই যে প্রেসার বাড়ালে ভলিউমটা কমবে, এই যে তুমি বলছো, হ্যাঁ, তাহলে এইটা তো তুমি দেখেইছো, একটা বেলুন নিয়েছো, বেলুনের ক্ষেত্রে তুমি যেটা করছো যে তুমি বাইরে থেকে যে প্রেসারটাকে বাড়াও, মানে মানে আমি বলছি চাপ দাও, হাতে করে হাতে করে যদি চাপ দাও, হ্যাঁ, এ করে তাহলে ভলিউমটা কমে যাবে, বেলুনটা ছুটছে, তুমি সেটা দেখেছো, ঠিক আছে না? বা টেম্পারেচারে বাড়ালে যে ভলিউমটা বাড়ে, এরকম তুমি দেখেইছো। ওই অনেক সময় হতো না যে আগে ছোটবেলায় কোনো একটা পার্টিকুলার কন্টেনার তার ছিপি হয়তো ধরো আটকে গেছে, হ্যাঁ, তাহলে সেটাকে তুমি যখন খুলতে চাইছো, তুমি কি করতে পারো, সেটাকে তুমি জাস্ট এখানে আগুনের নিচে অল্প করে ধরো, গ্যাসটাকে এক্সপান্ড করবে, হ্যাঁ, এক্সপান্ড করলে তুমি দেখবে একটা মানে বেশি চাপ পাবে, সেই মতো করে চিপিটা খুলে যাবে। তাহলে এগুলো তো তোমার ডেইলি লাইফে এক্সপিরিয়েন্স তোমার, ঠিক আছে? তো এই ল গুলো আমরা প্রথমে জাস্ট আলোচনা করবো। তাহলে বয়েলস ল, চার্লস ল, অ্যাভোগাড্রোস ল, হ্যাঁ, গেলুসাক্স ল, ডাল্টনস ল পার্শিয়াল প্রেসার, অ্যামাগাস ল পার্শিয়াল ভলিউম, গ্রাহামস ল অফ ইফিউশন, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, তাহলে আমরা খুব কুইকলি এগুলো বলে নিই, কারণ এগুলো তোমাদের সব পড়া আছে, হাই সেকেন্ডারি লেভেলে পড়া আছে, মাধ্যমিক লেভেলে পড়া আছে। আমরা জাস্ট একটু একটু করে জিনিসপত্র করে দেখতে পাই। আচ্ছা বলো, প্রথমে শুরু করি বয়েলস ল দিয়ে। বয়েলস ল কি, কে বলবে বলো? একদম ঠিক ঠিক করে স্টেটমেন্টটা বলো, বয়েলস ল এর ঠিক ঠিক স্টেটমেন্ট বলো। হ্যাঁ, বলো, তোর কথা শোনা যাচ্ছে না। স্যার, যখন টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকবে তখন P proportion to V, সরি, P proportion to 1/V।
হুম। আচ্ছা, শুধুমাত্র টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলেই চলবে? কি কনস্ট্যান্ট থাকতে হবে? জোরে বলো। অ্যামাউন্টটা। আচ্ছা, ঠিক আছে। তার মানে যেটা তুমি বলছো, আমি তোমাদের মতো করে একবারে লিখে দিয়ে রাখছি। তাহলে আমি এইভাবে লিখছি, at constant temperature volume of a given amount of a gas is inversely proportional to এটা গ্যাসটা নন রিঅ্যাক্টিভ হতে হবে, of a non-reactive gas is inversely proportional to the applied pressure. তাই তো? At constant temperature, volume of a given amount of a non-reactive gas is inversely proportional to the applied volume. তার মানে যেটা দাঁড়াচ্ছে যে ভিটা বেসিক্যালি তোমার proportional to 1 by P when amount মানে নাম্বার অফ মোলস এবং টেম্পারেচার আর কনস্ট্যান্ট। তো ম্যাথমেটিক্যালি যদি তুমি এক্সপ্রেস করো V proportional to 1 by P when N at P are constant। আর এখানে দুটো জিনিস আমি খুব ভালো করে উল্লেখ করি। প্রথম কথা হচ্ছে এইখানে যে এই যে অ্যামাউন্টের কথা বলা হচ্ছে না, অ্যামাউন্ট মানে তোমার নাম্বার অফ মোলস কিন্তু, হ্যাঁ, মানে যে অনেকে মাস বললে মাস কিন্তু নয়, নাম্বার অফ মোলস মানে যখন আমি বলছি ফিক্সড অ্যামাউন্ট অফ এ গ্যাস, হ্যাঁ, সেটা কিন্তু সবসময় জাস্ট গ্রামে করলে বা কেজিতে করলে হবে না, ওটা অ্যাকচুয়ালি মোল। মানে 1 মোল গ্যাস যদি নাও, মানে ধরো হাইড্রোজেনের 1 মোল নিলে, হিলিয়ামের 1 মোল নিলে, কিন্তু হাইড্রোজেনের 1 গ্রাম আর হিলিয়ামের 1 গ্রাম তো এক নয় না। তোমাকে সবসময় এটা মাথায় রাখবে, এখানে অ্যামাউন্ট যেটা বলছি সেটা কিন্তু নাম্বার অফ মোলস, যেটাকে আমি এন দিয়ে এক্সপ্রেস করছি এটা। আর এবং এটা উল্লেখ করাটা খুব দরকার, উল্লেখ না করলে এটা অসুবিধা হবে। ধরো আমি একটা পার্টিকুলার প্রবলেম দিয়ে তোমাকে বলি, সেই প্রবলেমটা উত্তর করতে পারলেই তুমি বুঝতে পারবে যে অ্যামাউন্টটা বলে দেওয়াটা খুব দরকার। ধরো আমি যখন একটা বেলুনকে ফোলাচ্ছি, when we blow a balloon keeping temperature as constant, both the pressure and volume increase। এবারে does it violate Boyle's law? কোশ্চেনটা হচ্ছে এইটা। যখন তুমি একটা বেলুনকে ফোলাচ্ছ তখন কি হয়, বেলুনের ভেতরে তুমি দেখেইছো যে প্রেসারও বাড়ে ভলিউমও বাড়ে, তো বেলুন ফুলছে মানে ভলিউম বাড়ছে, হ্যাঁ, এবং তার সঙ্গে সঙ্গে মানে নিশ্চয়ই বেলুন ফোলানোর সময় বেলুনের ভেতরে প্রেসারটা অনেক বেশি হবে দেন বাইরের প্রেসার। তাহলে হয় ব্লো এ বেলুন কিপিং টেম্পারেচার কনস্ট্যান্ট, এবারে ফু দিচ্ছ মানে হয়তো তুমি বলতে পারো যদি ফু দিয়ে ফোলাও, ফু দিয়ে ফোলালে তুমি হয়তো ভাবতে পারো তো মুখের ভেতর থেকে যে হাওয়াটা বেরোচ্ছে সেই হাওয়াটা গরম হাওয়া। আমি সেই জন্য এখানে লিখেছি যে ঠিক আছে এমন ভাবে করছি যে তোমার একটা ওই হয়তো সিলিন্ডারের মধ্যে গ্যাস টাস ছিল, সেইখান থেকে তুমি বেলুনটাকে ফোলাচ্ছ আর কি, টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট আছে তুমি ধরে নিচ্ছ, তার টেম্পারেচারকে কনস্ট্যান্ট থেকে যখন বেলুন ফোলানো হচ্ছে প্রেসার এবং ভলিউম দুটি ইনক্রিজ করছে। তাহলে কি এটা বয়েলসটা ভায়োলেট করে গেল? কারণ বয়েলসটা কি বলেছে, বয়েলসটা বলেছে দেখো প্রেসার বাড়লে ভলিউম কমবে আর ভাইস ভার্সা, এখানে কিন্তু প্রেসার ভলিউম দুটোই বেড়েছে। তাহলে বলো তো এখানে কি তোমার কি মনে হয়, এটা কি সত্যি সত্যি বয়েলসটাকে ভায়োলেট করে গেল? যদি ভায়োলেট করে যায় তাহলে জাস্টিফাই করো, আর যদি তোমার ভায়োলেট না করে তাহলে তুমি ক্রিটিসাইজ করো। বলো কে বলবে?
হ্যাঁ, একদমই তাই, একদমই তাই। তাহলে বুঝতে পারলে উত্তরটা কি হবে? সলিউশনটা কি হলো বুঝতে পারলে? এটা হচ্ছে যে মানে বয়েলস ল ইজ নট ভায়োলেটেড। ভায়োলেটেড হয়নি। কেন হয়নি? যে এক্ষেত্রে হচ্ছে ইন বয়েলস ল অ্যামাউন্ট অফ দ্য গ্যাস শুড বি kept constant together with temperature, এটা। But in this case amount of the substance increases। তার মানে বয়েলস লটা এখানে অ্যাপ্লিকেবলই না। বোঝা গেল? আর একটা প্রবলেম দেখো, ধরো তুমি একটা কন্টেনার নিয়েছো, ক্লোজ কন্টেনার। এইখানে তুমি এক কাজ করো, PCl5 গ্যাসকে নিয়েছো। এবার PCl5 গ্যাস সে বেসিক্যালি ভেঙে গিয়ে PCl3 গ্যাস প্লাস Cl2 গ্যাস দিল। PCl5 ভেঙে গিয়ে PCl3 প্লাস Cl2 এটা দিল। ঠিক আছে? দেখো যে এই যে PCl5 ভেঙে গিয়ে যে PCl3 এবং Cl2 হলো, এবং এই পার্টিকুলার কেসে দেখা যাচ্ছে যে এইটা যদি তোমার একটা বেলুন হতো, মানে ইলাস্টিক বেলুন হতো, তখন দেখতে পাওয়া যাচ্ছে ইভেন এট কনস্ট্যান্ট টেম্পারেচার এক্ষেত্রে প্রেসার এবং ভলিউম দুটোই বাড়ছে। তার মানে when PCl5 gas kept in a balloon when PCl5 gas is kept in a balloon its pressure and volume both increases even if temperature remains constant। টেম্পারেচার কনস্ট্যান্ট রাখছে, কিন্তু PCl5 কে যদি বেলুনের মধ্যে রাখা হয় তাহলে প্রেসার ভলিউম দুটোই তোমার ইনক্রিজ করছে। তাহলে এটা করে কথা হচ্ছে একই রকম ভাবে কোশ্চেন, ডাজ ইট ভায়োলেট বয়েলস ল? এটা কি বয়েলস ল ভায়োলেট করছে? বলো। PCl5 গ্যাস আমি কন্টেনারের মধ্যে রেখেছি, তাহলে সে কি বয়েলস, এবং তাতে দেখা যাচ্ছে প্রেসার ভলিউম দুটোই বাড়ছে, তাহলে কি বয়েলস ল ভায়োলেটেড হচ্ছে? হুম। আচ্ছা দেখো, এই এবারে একটুখানি বলি যে অনেকেই দেখলাম যে প্রথমে বলে, মানে বা বইয়েও লেখা আছে, তোমার হয়তো হায়ার সেকেন্ডারি বইয়েও লেখা আছে, হায়ার সেকেন্ডারি বইয়ে তুমি তোমার লেখা আছে যে ওই যে আমি এখানে যেমন লিখেছি যে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার ভলিউম অফ এ গিভেন অ্যামাউন্ট অফ গ্যাস, সেখানে বলা হচ্ছে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, মানে নির্দিষ্ট ভরের, মানে বাংলায় এভাবে লেখা আছে যে নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট ভরের কোন একটা গ্যাসের আয়তন উহার উপর প্রযুক্ত বলের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। বাংলা এটা লেখা থাকে তো? হ্যাঁ স্যার। ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে দেখো ব্যাপারটা কিরকম, যে তাহলে ব্যাপারটা কিরকম হলো দেখো, যে তোমার যে নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট ভর যদি বলা থাকে, ভর মানে তো মাস, তা তুমি এবার এই পার্টিকুলার কেসে দেখো
PCl5 গ্যাস যদি একটা ক্লোজ কন্টেনারের মধ্যে থাকে, মানে বেলুনটা ক্লোজ যদি হয়ে যায়, PCl5 ভেঙে গিয়ে PCl3 হোক, Cl2 হোক বা যাই হোক না কেন, টোটাল ভরটা তো কনস্ট্যান্ট থাকে। ভরের নিত্যতা সূত্র তবু তো তাই বলে নাকি? হ্যাঁ ঠিক আছে? তাহলে এবারে দেখো, তাহলে ব্যাপারটা কিরকম গন্ডগোল হয়ে যাচ্ছে যে যে এই পার্টিকুলার কেসে আমি বলতে পারি যে ভর স্থির মানে কনস্ট্যান্ট থাকছে, টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকছে, তবুও প্রেসার বাড়ালে ভলিউম বাড়ছে। তাহলে এবারে যেটা কথা সেটা হচ্ছে এই যে PCl5 ভেঙে গিয়ে যখন PCl3 এবং Cl2 হলো, ভর অপরিবর্তিত থাকলো বটে, কিন্তু নাম্বার অফ মোলস, যেটাকে আমি অ্যামাউন্ট বলছি আর কি, এই যে আমি এখানে বারবার বলছি না যে অ্যামাউন্ট মানে এখানে কিন্তু তোমার নাম্বার অফ মোলস হতে হবে, এটা তুমি মাথায় রাখবে। অ্যামাউন্ট মানে কিন্তু নাম্বার অফ মোলস, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নট দ্য মাস ইটসেলফ। মানে এক্ষেত্রে মাস কনস্ট্যান্ট থাকে, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, তাহলে প্রেসার বাড়ালে যদি ভলিউম বেড়ে, এবং এক্ষেত্রে প্রেসার ভলিউম দুটোই যদি বেড়ে গেছে, তাহলে তো সাডেনলি বয়সটা ডিসওবে করতো বা বয়সটা ভায়োলেটেড হয়ে যেত। কিন্তু এক্ষেত্রে বয়স ফ্লোটা জাস্ট ওবেড হচ্ছে, তার কারণটা হচ্ছে জাস্ট এখানে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে নাম্বার অফ মোলসটা কিন্তু ডাবল হয়ে যাচ্ছে, PCl5 ভেঙে যাচ্ছে। বুঝতে পেরেছো? স্যার হ্যাঁ বলো। স্যার বলছে যে আপনি মাসটাকে একেবারে কনস্ট্যান্ট ধরে মাসটা করছি, তাহলে তো এক্ষেত্রে মানে মাসটা কনস্ট্যান্ট থাকছে ঠিক, সেই মোলস তো মানে ডাবল হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, করে ওটা মানে ওবে হচ্ছে মানে বলছে। না না, ওবেলস তো অ্যাপ্লিকেবলই না। মানে এক্ষেত্রে এই যে বলছি না যে বয়সটা ভায়োলেটেড হয়ে যাচ্ছে কিনা, ডাজ ইট ভায়োলেট বয়সলা, ওই উত্তরটা এক্স্যাক্টলি একই, যে এই পার্টিকুলার কেসে কিন্তু অ্যামাউন্ট অফ দ্য সাবস্টেন্স কনস্ট্যান্ট থাকছে না, বয়স ইজ নট অ্যাপ্লিকেবল অ্যাট অল। মানে ওবেট হচ্ছে ইন দ্য সেন্স যে বয়সটা ভায়োলেটেড হচ্ছে না। বয়সটা ভায়োলেট করছে বলে যে আমি এখানে দাবি করেছি এটা ঠিক করছি না, তার কারণটা হচ্ছে এই যে যে টেম্পারেচার এবং নাম্বার অফ মোল কনস্ট্যান্ট যদি থাকতো, তারপরেও যদি প্রেসার ভলিউম দুটোই বাড়তো, তুমি বলতে বয়সটা ভায়োলেটেড হয়ে যেত। কিন্তু এই পার্টিকুলার কেসে তো নাম্বার অফ মোলস বেড়ে গেল, নাম্বার অফ মোলস বেড়ে গেল মানে তোমার প্রেসার ভলিউম দুটোই বাড়তে পারে, তাতে কোনো অসুবিধা কিছু নেই। ঠিক আছে? বুঝতে পেরেছো? তোমার কথাই বলছি আমি। হুম, এটা আর কি। তাহলে এক্ষেত্রে এটা সলিউশনটা একটু বাড়িতে লিখে নেবে, আমি হোমওয়ার্ক মানে আমি তো যা বলে দিলাম সেই মতো করে, মানে আগেরটার মতো এক্স্যাক্টলি একই অ্যান্সার। এই পার্টিকুলার কেসে যেহেতু মানে বয়েলস্টার স্টেটমেন্টে তোমার টেম্পারেচারের সঙ্গে সঙ্গে নাম্বার অফ মোলস কনস্ট্যান্ট রাখতে হতো বা অ্যামাউন্ট কনস্ট্যান্ট রাখতে হতো, কিন্তু এই পার্টিকুলার কেসে PCl5 যখন ভেঙে গিয়ে PCl3 এবং Cl2 হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু নাম্বার অফ মোলসটা কনস্ট্যান্ট থাকছে না, নাম্বার অফ মোলসটা হচ্ছে বেড়ে যাচ্ছে। বেড়ে যাচ্ছে বলে তোমার মানে বয়সটা এখানে অ্যাপ্লিকেবলই থাকবে। বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার তাহলে এটা খেয়াল রাখবে, হ্যাঁ, মানে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকা, নাম্বার অফ মোলস কনস্ট্যান্ট থাকা, নাম্বার অফ মোলস কনস্ট্যান্ট রাখা, টেম্পারেচার কনস্ট্যান্ট রাখা। হ্যাঁ, এই নাম্বার অফ মোলস মানে কিন্তু তোমার মানে অ্যামাউন্ট মানে কিন্তু মাস নয়, নাম্বার অফ মোলস, হ্যাঁ, সেটাকে মাথায় রাখা, এগুলোকে একটু পরিষ্কার থাকবো। এবং তার সঙ্গে সঙ্গে আমি এই যে এখানে নন রিঅ্যাক্টিভ গ্যাস লিখে দিয়েছি, সেটা একটা ব্যাপার যে এই লটা শুধুমাত্র পিওর আইডিয়াল গ্যাস হলে অ্যাপ্লিকেবল হবে সেরকম নয়, গ্যাস মিক্সচার হলেও অ্যাপ্লিকেবল হবে, কিন্তু গ্যাসগুলো নন রিঅ্যাক্টিভ হতে হবে। হ্যাঁ, মানে যেটা একটা কথা অ্যাডিশনালি বলে রাখা দরকার, সেটা হচ্ছে এই যে এই লটা মানে বয়েলস লটা is applicable for non-reactive gas mixtures also. মানে এটা এমন না তার জন্য সবসময় গ্যাসটা হচ্ছে পিওর একটা গ্যাস হতে হবে, মানে কোনো মিক্সচার টিক্সচার থাকা চলবে না, তার কোনো বাধ্যবাধকতা নেই। বয়েলস ইজ অ্যাপ্লিকেবল ফর নন রিঅ্যাক্টিভ গ্যাস মিক্সচার্স অলসো। তার নন রিঅ্যাক্টিভ হতে হবে, রিঅ্যাক্টিভ হয়ে গেলে আবার ওই একই রকম ভাবে রিঅ্যাকশনের পরে নাম্বার অফ মোলস আগে যা ছিল পরে তা নাই থাকতে পারে, তখন আবার বয়েলসটা অ্যাপ্লিকেবল হবে না। যেমন ধর আমি একটা প্রবলেম হিসেবেই বলি, ধরো প্রবলেম হিসেবে যে বলছি, ধরো একটা ওই রকম একটা বেলুন তুমি নিয়েছো, বেলুন এরকম দেখতে হয় না, তবু আমি জাস্ট বেলুন বলছি, মানে ইলাস্টিক আর কি। একটা বেলুন তুমি নিয়েছো, এইখানে ধরো তুমি নাইট্রোজেন গ্যাস মেশাচ্ছ আর ধরো হাইড্রোজেন গ্যাস মেশাচ্ছ, করে একটা রিয়াকশন হচ্ছে তোমার 2 অ্যামোনিয়া, এটা একটা রিয়াকশন হলো, নাইট্রোজেন হাইড্রোজেন মিলে ধরো তোমার অ্যামোনিয়া, এরকম একটা তোমার রিয়াকশন হচ্ছে। ঠিক আছে? তো নাইট্রোজেন হাইড্রোজেন মিলে এই যে অ্যামোনিয়া হচ্ছে, এই পার্টিকুলার কেসে অবভিয়াসলি যদি এমন আমি তুমি ধরেও নাও যে ক্ষেত্রে টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রেখেছো, আর একটা ক্লোজ কন্টেনারের মধ্যে রিয়াকশন করছে, মানে সকল
যেটা মানে মাস তুমি বলবে ভরের নিত্যতা সূত্র অনুযায়ী মাসটাও কনস্ট্যান্ট থাকবে। এই পার্টিকুলার কেসে তুমি দেখতে পাবে যে প্রেসার ভলিউম দুটোই তোমার কমবে। তার মানে এই পার্টিকুলার কেসে হচ্ছে তোমার একদম লিখে দিচ্ছি যে প্রেসার অ্যান্ড ভলিউম both decrease even if temperature is kept constant। মানে যদি ইভেন ইফ টেম্পারেচারটা আমি কনস্ট্যান্ট রাখছি, হ্যাঁ তুমি দেখতে পাবে এক্ষেত্রে প্রেসার ভলিউম দুটোই কমছে। এক্ষেত্রে যদি আমি এরকম একটা কোশ্চেন করি, ডাজ ইট ভায়োলেট বয়েলস ল, এর সলিউশনটা তোমাকে বাড়িতে আমি করতে দিচ্ছি। এক লজিক। তাহলে এক্ষেত্রে কিন্তু রিয়াক্টিভ গ্যাস তুমি নিয়েছো। রিয়াক্টিভ গ্যাস নিলে কি হচ্ছে দেখো, নাম্বার অফ মোল আগে 1 মোল আর 3 মোল 4 মোল থেকে তোমার তৈরি হয়ে যাচ্ছে 2 মোল। নাম্বার অফ মোল যদি কমে গেছে তাহলে প্রেসার এবং ভলিউম দুটোই কমবে, এটা স্বাভাবিক। ঠিক আছে, তাহলে এইগুলো মাথায় মানে বয়েল স্টটা জাস্ট উপরে উপরে শুধু বলে নিলে হবে না, এক্ষেত্রে কিছু ক্রিটিক্যাল জায়গা আছে, সেই ক্রিটিক্যাল জায়গাগুলো খুব কেয়ারফুলি তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমি চলে আসছি বিভিন্ন রকমের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। বয়েল স্টয়ের বিভিন্ন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা আমি দেখতে পাই। গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, আচ্ছা বয়েল স্টকে যখন তুমি গ্রাফিক্যালি লিখতে চাইবে, দেখো আমি কি লিখেছিলাম না, ভিটা প্রপোর্শনাল টু 1/T when নাম্বার অফ মোলস এবং টেম্পারেচারটা তোমার কনস্ট্যান্ট। তুমি এইখান থেকে লিখতে পারো ভি ইকুয়াল টু একটা প্রপোর্শনাল টু কনস্ট্যান্ট কে লিখতে পারো একটা, হয় কে যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, এটা হচ্ছে একটা ভেদের ধ্রুবক বা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট এইটা। আচ্ছা এবারে এইটা যদি একটা ইকুয়েশন তুমি ধরো, তুমি পিটা তোমার কে বাই ভি এটা লিখতে পারবে 2 নম্বর ইকুয়েশন। পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট তুমি লিখতে পারবে 3 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, আচ্ছা তুমি ধরো যদি লগ নিয়ে নাও, এলএন ভি ইকুয়াল টু এলএন কে মাইনাস এলএন পি লিখতে পারো, এটা একটা ইকুয়েশন এটা। বা উল্টো উল্টো দিয়েও করতে পারো, সেটা মানে 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 অর অর এটা একই যদি ইকুয়েশন হয়, এলএন পি ইকুয়াল টু এলএন কে মাইনাস এলএন ভি, এরকম করে তুমি ভাবতে পারো। 5 নম্বরটা লিখলাম। তার মানে তুমি দেখতে পাচ্ছ যে ইকুয়েশন গুলো কিন্তু বিভিন্ন রকম ভাবে লেখা যেতে পারে আর কি। ঠিক আছে, এবং ইকুয়েশন গুলো বিভিন্ন রকম ভাবে যদি তুমি লেখো, তার মতো করে কিন্তু তুমি বিভিন্ন রকমের ছবিও পেতে পারো। কিরকম সেটা ধরো, আমি অ্যাজ ফর এক্সাম্পল বলছি যে এই একটা ছবি ধরো আমি একটা গিভেন টেম্পারেচারে এদিকে ধরো ভলিউম প্লট করলে, এদিকে ধরো প্রেসার প্লট করলে, তার করসপন্ডিং ছবিটা হলো এরকম, যখন তোমার টেম্পারেচারটা কনস্ট্যান্ট রাখা হচ্ছে, টেম্পারেচারটা ফিক্স আছে, একটা ছবি তুমি এরকম করতে পারো। আচ্ছা আবার এইটাকে জাস্ট অ্যাক্সিস গুলোকে পাল্টে দাও, এই দিকে ধরো তুমি প্রেসার প্লট করছো, এদিকে ভলিউম প্লট করছো, এই ছবি হয়ে গেল। আচ্ছা দেখো এই যে ছবিতে এক্স অ্যাক্সিস বরাবর প্রেসার প্লট করা হচ্ছে, ওয়াই অ্যাক্সিস বরাবর ভলিউম, আর এই ছবিতে এক্স অ্যাক্সিস বরাবর ভলিউম, ওয়াই অ্যাক্সিস বরাবর প্রেসার। আচ্ছা এবার আমি যদি বলি যে তুমি বয়েলস লয়ের যে স্টেটমেন্ট এখানে দেওয়া হয়েছে, মানে একদম একদম অ্যাজ ইট ইজ যে স্টেটমেন্টটা দেওয়া আছে, অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার ভলিউম অফ এ গিভেন অ্যামাউন্ট অফ এ নন রিঅ্যাক্টিভ গ্যাস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড প্রেসার। আচ্ছা বলো তো এক্ষেত্রে মানে একটা জিনিস বলি, তোমার চলরাশি বা ভেরিয়েবল তো জানো, মানে ধরো তুমি ওয়াই মানে ওয়াই যে ফাংশন অফ এক্স যদি বলো, ওয়াই যদি এক্স এর ফাংশন হয়,
তাহলে এক্স ওয়াই হচ্ছে ভেরিয়েবলস বা চলরাশি। তাহলে মানে এক্স, তাহলে ওয়াই যদি ফাংশন অফ এক্স হয়, তাহলে তুমি বলো তো এক্স এবং ওয়াই এর মধ্যে কে স্বাধীন চলরাশি আর কে নির্ভরশীল চলরাশি, মানে কে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর কে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, বলো তো দেখি। ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে এক্স আর ডিপেন্ডেন্ট হচ্ছে ওয়াই। ওয়াই। আচ্ছা, এবার তুমি যখন প্লট আঁকো, এক্স অ্যাক্সিস বরাবর কাকে প্লট করো? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে তো। আর ওয়াই অ্যাক্সিস বরাবর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে প্লট করো। মানে আমি যদি বলি তোমাকে, ধরো একটা ওয়াই ইজ এ ফাংশন অফ এফ এক্স, ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স, যখন প্লট করা হয় কি করা হয়? তোমার এই অ্যাক্সিস বরাবর এক্স আর এই অ্যাক্সিস বরাবর ওয়াই কে প্লট করা হয়। তো এবার যা ধরো যেমন হলো ওয়াই ইকুয়াল টু এফ এক্স, এই যে ফাংশনটা যখন তুমি প্লট করছো, তখন কিন্তু ইন্ডিপেন্ডেন্ট এক্স অ্যাক্সিস বরাবর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ওয়াই অ্যাক্সিস বরাবর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে প্লট করা হয়। মানে এক্স রিপ্রেজেন্টস ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ওয়াইটা রিপ্রেজেন্ট করে হ্যাঁ, এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রিপ্রেজেন্ট করে, আর ওয়াইটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রিপ্রেজেন্ট করে, তাই তো? তাহলে এইটা সবসময় মাথায় রাখতে হবে তোমাকে। এবারে তুমি আমায় বলো, এই যে দুটো ছবি এঁকেছি, এটা ধরো কেস 1, এটা ধরো কেস 2, দুটো ছবি কারেক্ট ছবি। কোনটা তোমার বয়েসের যে স্টেটমেন্টটা তুমি লিখেছো, সেই স্টেটমেন্টটা করেসপন্ডস করে বলো তো? 1 নম্বরটা না 2 নম্বরটা? বলো। মানে তোমাকে যদি বয়সটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে পারে, তুমি কোনটাকে লিখবে? মানে প্রথম ব্র্যাকেট না বাঁ দিকেরটা, কোনটা লিখবে? স্যার প্রথমটা। কেন প্রথমটা লিখবে? আয়তনটা। বলো বলো। বলো বলো। ভলিউমটা ডিপেন্ডেন্ট। একদমই তাই। তাহলে স্টেটমেন্টটা এমন ভাবে আমি বলেছি যে ভলিউমটা প্রেসারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল, মানে অ্যাজ ইফ যেন প্রেসারটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ভলিউমটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে কেস 1টা অ্যাকচুয়ালি করেসপন্ডস দ্য কারেক্ট রিপ্রেজেন্টেশন অফ বয়েলস ল। মানে তুমি, মানে ম্যাথামেটিক্যালি কিন্তু দুটোই কারেক্ট। তোমার অনেক ক্ষেত্রে যেটা দেখতে পাবে, কারেক্ট রিপ্রেজেন্টেশন অফ বয়েলস ল। দেখো দুটো ছবি কিন্তু কারেক্ট, কিন্তু বয়েলস লকে প্রপারলি রিপ্রেজেন্ট করছে হচ্ছে তোমার প্রথমটা। কারণ এই যে পরের দিকের ছবিটাই পরের দিকে দেবে, তখন থার্মোডাইনামিক্স পড়বে, সেখানে যে বিভিন্ন টাইপের ওয়ার্ক ইত্যাদি নিয়ে কথাবার্তা বলা হবে, তখন এই ডান দিকের ছবিটাই দেখবে অ্যাকচুয়ালি বেশি পপুলার হয়ে যাচ্ছে। বা পরে যখন আইসোথার্মগুলো তুমি আঁকবে, তখন দেখবে এই ছবিগুলি তোমার অ্যাকচুয়ালি বেশি পপুলার হয়ে যাচ্ছে। কিন্তু কেউ যদি বয়েলস লটাকে জাস্ট স্টেটমেন্টটাকে লিখে সেটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে বলে, তাহলে তুমি প্রথম ছবিটাকে আঁকো। ঠিক আছে? তাহলে এই দুটো ছবি তুমি আঁকতে পারলে। আচ্ছা, এবারে ধরো তুমি, আচ্ছা প্রত্যেক ক্ষেত্রে টিটা কিন্তু ফিক্সড। আচ্ছা, কেউ যদি এই এদিকে প্রেসার আর এদিকে পি ইন্টু ভি এই গুণফলটাকে করে, তাহলে সে কনস্ট্যান্ট পাবে। এখানে টিটা আবার ফিক্সড। আর টি আর এন ফিক্সড দাদা, এন আর টি ফিক্সড, এন আর টি ফিক্সড, এন আর টি ফিক্সড। আচ্ছা, আবার এদিকে ভলিউম লিখে এদিকে পিভি লিখতে পারো তুমি, আর সেই এন আর টি হচ্ছে ফিক্সড, এটা করতে পারো তুমি। আচ্ছা, আবার ধরো এদিকে পি, এদিকে যদি 1/v প্লট করো, তাহলে একটা স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন হবে। আবার এন আর টি ফিক্সড এখানে। এদিকে তোমার ভলিউম, এদিকে 1 বাই প্রেসার প্লট করলে সেরকম হলো, যেখানে আবার এন আর টি হচ্ছে ফিক্সড। এই ছবি তুমি আঁকতে পারবে। সবই কিন্তু বয়েলস ল। বিভিন্ন রকম ভাবে আমি জাস্ট জিনিসগুলোকে দেখাচ্ছি। এটা
আচ্ছা, তারপরে ধরো তুমি যদি এলএনপি ভার্সেস এলএনভি তুমি প্লট করো, এলএনপি ভার্সেস এলএনভি প্লট করো, তাহলে এই যে ইকুয়েশনটা দেখো, এখানে আমি লিখে রেখেছিলাম, কোথায় গেল, এখানে, এই যে এলএনপি ইকুয়াল টু এলএনকে মাইনাস এলএনভি, এরকম ছবি হলো, যেক্ষেত্রে তোমার স্লোপটা হয়ে যাচ্ছে তোমার -1 আর ইন্টারসেপ্টটা হচ্ছে এলএন কে। এখানে অবশ্যই এন আর টিটা ফিক্স রেখেই করতে হচ্ছে এটা। আচ্ছা, আবার এইদিকে যদি এলএন পি করা হয়, এইদিকে যদি এলএন ভি করা হয়, একই রকম ইন্টারসেপ্টটা সেই এলএন কে, স্লোপটা সেই হচ্ছে -1, অবশ্যই এন আর টি হচ্ছে তোমার ফিক্স হচ্ছে। তো দেখো এরকম অনেক রকমের ছবি তুমি কিন্তু ভাবতে পারছো, ঠিক আছে। মানে অনেক সময় এমসিকিউতে কম্পিটিটিভ এক্সামের, আচ্ছা কারো মাইক্রোফোন অন আছে, মাইক্রোফোনটা অফ করো তো, মিউট করো, আর মিউট করো কেউ একজন, কি বোঝা যাচ্ছে না কে, মানে কারো একজনের, কারো একজনের সময়, এই এই সুমন প্রধান, সুমন প্রধান, সুমন প্রধান, আচ্ছা দেখো যেটা বলছিলাম, যে তুমি ধরো অনেক সময় জ্যাম বা এই ধরনের পরীক্ষাতে তোমায় কি দিয়ে দেবে, ধরো 4টে ছবি দিয়ে দিল, 4টে ছবির মধ্যে বললো যে কোন ছবিটা বয়েলস লকে রিপ্রেজেন্ট করছে না। তো তোমাকে মাথায় রাখতে হবে যে বয়েলসটা মানে শুধুমাত্র পি ভার্সেস ভি বা ভি ভার্সেস পি এই ছবি আঁকলে চলবে না। হুম, আরো অনেক রকম ভাবেই কিন্তু বয়েলসটাকে রিপ্রেজেন্ট করতে পারা যায়। এবার তুমি দেখবে তার মধ্যে কোনটা জাস্ট হচ্ছে না। হুম, আর এবারে যদি তুমি দুটো ডিফারেন্ট টেম্পারেচারে দেখো, আগের গুলো যেমন আমি একটা নাম্বার অফ মোলস ফিক্স রেখেছি আর একটা পার্টিকুলার টেম্পারেচারে দেখেছি, এবারে ধরো আমি একটা ছবি তোমাকে জাস্ট দেখাই, ধরো লেটস এদিকে প্রেসার প্লট করা হচ্ছে, একটা জাস্ট সিম্পল ছবি, মানে প্রেসার প্লট করা হচ্ছে, ভি প্লট করা হচ্ছে, তো ডিফারেন্ট টেম্পারেচারে, দুটো ডিফারেন্ট টেম্পারেচারে যদি দেখো তাহলে ছবিগুলো এখন প্যারালাল ছবি হবে। এটা এটা হচ্ছে ধরো এইটা টি ওয়ান টেম্পারেচারে যদি হয়, এটা টি টু টেম্পারেচার যদি হয়, তাহলে টি টুটা, সরি, টি টুটা গ্রেটার দেন টি ওয়ান, টেম্পারেচার টি টুটা যদি গ্রেটার দেন তোমার টি ওয়ান হয় এটা, আর এনটা হচ্ছে তোমার নাম্বার অফ মোলস, মানে এনটা নাম্বার অফ মোলস, এন তো কনস্ট্যান্ট হবে, তো নাম্বার অফ মোলস সবাই জানে, এনটা তোমার কনস্ট্যান্ট থাকে, নাম্বার অফ মোলস বা অ্যামাউন্ট আমি কনস্ট্যান্ট রেখেছি, কিন্তু দুটো ডিফারেন্ট টেম্পারেচার দেখি, তখন দুটো ছবি তুমি পাবে প্যারালাল ছবি, এটা টি ওয়ান টি টু। আচ্ছা, এই যে লাইন প্লট গুলো, মানে এই যে লাইনটা বা এই যে লাইনটা বা এদিকে সমস্ত প্লট গুলোই, এইগুলোকে জাস্ট বলা হবে একটা করে আইসোথাম, আইসোথাম, ঠিক আছে, এগুলো সব হচ্ছে আইসোথাম। তাহলে আইসোথাম জিনিসটার মানে কি? আইসোথাম হচ্ছে, হ্যাঁ বলো, হ্যাঁ সমস্ত রেখা, মানে এ প্লট along which temperature remains constant throughout, ঠিক আছে। আইসোথাম মানে হচ্ছে এ প্লট along which temperature remains constant throughout, ঠিক আছে, মানে যেখানে টেম্পারেচার থ্রুআউট কনস্ট্যান্ট থাকবে সেটা হচ্ছে আইসোথাম, ঠিক আছে। তাহলে বোঝা গেল আমরা যেসব বললাম। হ্যাঁ স্যার। আচ্ছা, আমি একটা প্রবলেম তোমায় দিচ্ছি বাড়িতে কষার জন্য, so that প্রবলেম যেগুলো দেবো পরের দিন অবশ্যই করে যেগুলো পারবে না আমাকে পরের দিন অবশ্যই জিজ্ঞেস করে নেবে, so that two isothams
নেভার ইন্টারসেক্ট। দুটো আইসোথাম কখনো ইন্টারসেক্ট করবে না, সো দ্যাট টু আইসোথাম নেভার ইন্টারসেক্ট। মানে এই ছবিতে তুমি বুঝতে পারছো যে দুটো আইসোথাম মিট করছে না, মানে ইন্টারসেক্ট করছে না। এবারে এটাকে তোমার জেনারেলি দেখাতে হবে আর কি। এটা তো ঠিক আছে, পার্টিকুলারলি আইডিয়াল গ্যাসের জন্য তুমি দেখাচ্ছ। যদি আইডিয়াল গ্যাস না হতো, অন্য রকমের কোনো একটা ফ্লুইড হতো, তাহলেও তুমি দেখাতে পারবে যে দুটো আইসোথাম কখনো ইন্টারসেক্ট করে না। ঠিক আছে, সো দ্যাট টু আইসোথাম নেভার ইন্টারসেক্ট। স্যার হ্যাঁ বলো। স্যার হ্যাঁ বলো। এরকম ভাবে বলা হতো না, ধরুন দুটো আইসোটোপ পরস্পরকে ছেদ বরাবর ইন্টারসেক্ট করে, তাহলে একটা বিন্দুতে বা ওদের ছেদ বিন্দুতে তাহলে দুটো ভিন্ন উষ্ণতা পাওয়া যেত, সেটা হুম সম্ভব নয়। হুম এরকম এই ব্যাপারটা একদম এরকম এই ভাবে বলা ব্যাখ্যাটাই। হতো না। হ্যাঁ 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 একদম এই ব্যাখ্যাটাই। এই ব্যাখ্যাটাই দেখবে অনেক রকম ভাবে, মানে ওইটা তুমি একটা বলছো, আরেকজন আরেক রকম ভাবে বলবে। হ্যাঁ, আমি চাইছি ওই জন্য আমি প্রথমেই করে না দিয়ে তোমাদেরকে মানে স্বাধীনতা দিচ্ছি নিজের মতো করে ইন্ডিপেন্ডেন্টলি ভাববে। তোমরা হয়তো 5 জনে 5 রকম করে করলে, আমি চেষ্টা করবো 6 নম্বর ভাবে বলা যায় কিনা। তুমি যেটা বলেছো একদমই ঠিক বলেছো। হ্যাঁ, তুমি মনে মনে ধরে নেবে যে দুটো আইসোটোপ ইন্টারসেক্ট করলো। তা যদি ইন্টারসেক্ট হয় তাহলে কমন পয়েন্টে তুমি দেখতে পাচ্ছ যে তুমি বলছো দুটো ডিফারেন্ট আইসোটোপ, দুটো ডিফারেন্ট টেম্পারেচার, কিন্তু যে পয়েন্টটা ইন্টারসেক্ট করলো সেই একই পয়েন্টে তুমি দুটো টেম্পারেচার পেয়ে গেলে, এটা অ্যাবসার্ড। একদমই এই লজিকটা। ঠিক আছে, এটাকে আমি প্রবলেম হিসেবে দিলাম। ঠিক আছে, আচ্ছা চলো তাহলে এবারে নেক্সট আমরা পরের লটায় চলে যাচ্ছি, সেটা হচ্ছে চার্লস ল। চার্লস ল বলো, চার্লস ল স্টেটমেন্টটাকে বলবে বলো। কনস্ট্যান্ট প্রেসারে পরস্পর বিক্রিয়া করে না, এরকম নির্দিষ্ট অ্যামাউন্ট যেমন নাম্বার অফ হুম মোল কনস্ট্যান্ট, গ্যাসকে রেখে দিলে গ্যাসকে নিলে তার ভলিউমটা এই টেম্পারেচারের সাথে proportional। হ্যাঁ, ডিরেক্টলি প্রপোর্শনাল, বা ঠিকই বলেছো। তাহলে সেটা হচ্ছে একদম তোমার কথাটাই আমি লিখছি, একদম তোমার একদম জাস্ট যেটা বাংলায় বললে আমি সেটা ইংরেজিতে ট্রান্সলেট করে দিচ্ছি। এক কনস্ট্যান্ট প্রেসার, তাই তো এখানে হ্যাঁ তো প্রেসার প্রেসার ভলিউম অফ এ ফিক্সড অ্যামাউন্ট অফ gas, non-reactive gas is directly proportional to the temperature. এইটা তাহলে at constant pressure amount of a fixed amount at constant pressure volume of a fixed amount of non-reactive gas is directly proportional to the temperature. মানে ম্যাথমেটিক্যালি এটা দাঁড়াচ্ছে যে ভিটা অ্যাকচুয়ালি তোমার প্রপোর্শনাল টু টেম্পারেচার হচ্ছে when নাম্বার অফ মোলস এবং প্রেসার আর কনস্ট্যান্ট। আচ্ছা, এবারে এইটাকে তুমি লিখতে পারো, মানে মানে ম্যাথামেটিক্যালি লিখতে পারো যে ভি ইকুয়াল টু তুমি কে ইন্টু টি লিখলে, হয় ভি ইকুয়াল টু কে ইন্টু টি লিখলে, যেখানে হয় কে ইজ এ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। তাহলে ভি হচ্ছে কেটি হয়ে গেল, যেখানে কে ইজ এ প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা আচ্ছা। এবারে দেখো তুমি এইটাকে যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করো, আমি জাস্ট তোমার আচ্ছা আচ্ছা প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার, এই যে ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার, ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার মানে বললে ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাবসলিউট টেম্পারেচার লেখাটা না অ্যাকচুয়ালি বেশি দরকার। কেন বলছি, এই ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাবসলিউট টেম্পারেচার, অর্থাৎ টেম্পারেচারটাকে তোমাকে যেটা করতে হবে এটা কেলভিন স্কেলে করতে হবে। টেম্পারেচারটা কেলভিন স্কেলে তুমি করো, তখনই কেবলমাত্র তুমি যেটা দেখতে পাবে ভলিউমটা সেটা তোমার টেম্পারেচারের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে, এবং কার্ভটা হচ্ছে পাসিং টু দ্য অরিজিন হবে। আর পাসিং টু দ্য অরিজিন হলে তবেই তুমি সেটাকে বলতে পারো ডিরেক্টলি প্রপোর্শনাল। এটা আচ্ছা, এবারে
এইখানে কেউ বলতেই পারে যে টেম্পারেচার তো 0 কেলভিন হতে পারে না, তাহলে আপনি ছবিটাকে এই জাস্ট এই 0 পর্যন্ত মেশালেন কেন? আচ্ছা, আমি মেশানো, আমি ছবি যেটা আঁকছি সেটা থিওরিটিক্যাল ছবি। আমি এমন করছি না যে আমি প্লটটাকে অ্যাকচুয়ালি মানে একটা পার্টিকুলার গ্যাস নিয়ে বিভিন্ন টেম্পারেচার তার ভলিউমটাকে ক্যালকুলেট করে আমি জাস্ট প্লটটা করে দেখো না। এখানে এক্সট্রাপোলেশনটা সম্ভব। এই জন্য আমি এখানে জাস্ট 0 থেকেই করছি। এখানে দেখো এই যে টেম্পারেচার এটা কিন্তু 0 কেলভিন। ঠিক আছে? এই যে পার্টিকুলার পয়েন্টটা, পার্টিকুলার কিন্তু পয়েন্টটা কিন্তু 0 0 অ্যাবসলিউট টেম্পারেচার 0 কেলভিন তখন তোমার ভলিউমটা 0 হয়ে যাচ্ছে এটা। আচ্ছা, এবারে এই অনেক সময়ই আমি প্লটটাকে আরো অনেক রকম ভাবে কি করে এক্সপ্রেস করা যায় সেটা আমি করব। করার আগে এই টেম্পারেচারটা কেলভিনে না নিয়ে যদি টেম্পারেচার ডিগ্রি সেন্টিগ্রেডে করতে কি হতো? তাহলে ধরো যে এমন হতো যে ইফ টি বিদা ছোট টি বিদা টেম্পারেচার ইন ডিগ্রি সেন্টিগ্রেড দেন এই টিটাকে তুমি লিখতে পারো না ক্যাপিটাল টি যেটা ছিল কেলভিনে তার সঙ্গে কত গুণ করতে হয়? 200 তো গুণ করতে না বিয়োগ করতে হয়? বিয়োগ করতে হয়েছিল, আমি কেলভিনটা ভাবলাম ডিগ্রি সেন্টিগ্রেড। 273। ঠিক আছে? হ্যাঁ, দেখো যেটা করতে হয় তোমাকে এটা বিয়োগ করতে হয়। মানে কেলভিন ধরো জলের বয়লিং পয়েন্ট 373 কেলভিন কিন্তু 100 ডিগ্রি, 373 মানে 273 করতে হবে তোমাকে। তাহলে এবারে দেখো তাহলে তুমি এইখান থেকে তাহলে দেন চার্লসটাকে কেমন করে তুমি লিখতে পারবে? ক্যান অলসো বি রিটেন অ্যাজ ভি ইকুয়াল টু এই কে, টি এর জায়গায় তুমি বসিয়ে দিচ্ছ কত না টি প্লাস 273 এইটা, সেটা তুমি ধরো এইভাবে লেখো 273 কে প্লাস কে ইন্টু টি এইটা। এখন ভিটা এরকম দেখতে হয়ে যাচ্ছে। তা তুমি জাস্ট কিছুই না, এখানে ভি ইকুয়াল টু যদি কেটি বলো, তা তুমি যেটা করেছো এখানে টিটাকে তুমি জাস্ট স্মল টি প্লাস 273 করে দিয়েছো। তার মানে ভিটা হয়ে গেল 273 কে প্লাস কে ইন্টু টি এটা। আচ্ছা, এবারে তুমি যদি এখানে প্লটটাকে করো এই রকম করে, এদিকে যদি টেম্পারেচারটাকে তুমি এখন ডিগ্রি সেন্টিগ্রেডে প্লট করো আর এদিকে যদি ভলিউমটাকে প্লট করো, তাহলে একটা স্ট্রেট লাইন তুমি পাচ্ছ যার স্লোপটা হচ্ছে কে। এক্ষেত্রেও বলে দেওয়া উচিত ছিল, এখানে এখানে কত করে কিন্তু বলে নেওয়া উচিত। এন পিটা হচ্ছে কনস্ট্যান্ট, আর এই যে ছবিটা এঁকেছো সেই ছবির স্লোপটা কত? স্লোপটা হার্টেড হচ্ছে কে, স্মল কে, এটা। তাহলে এখানে ঠিক একই রকম ভাবে যখন তুমি ভলিউমটাকে অ্যাজ এ ফাংশন অফ টেম্পারেচার প্লট করছো, এখানে টেম্পারেচার ডিগ্রি সেন্টিগ্রেড, সেখানে স্লোপটা পেলে তুমি কে, আর একটা ইন্টারসেপ্ট পেয়েছো। ইন্টারসেপ্টটা হচ্ছে তোমার 273 ইন্টু কে। এটা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই ফর্মুলা তুমি ফেলো। ওয়াই ইকুয়াল টু এটা এম এক্স, এটা প্লাস সি, তাহলে ওয়াই একটা ইন্টারসেপ্ট 273 ইন্টু কে, স্লোপটা হচ্ছে তোমার কে। আচ্ছা, এবারে এই পার্টিকুলার কেসে যেহেতু টেম্পারেচারটা কখনো অ্যাবসলিউট টেম্পারেচার বা কেলভিন স্কেলের টেম্পারেচার কখনো নেগেটিভ হতে পারে না, কারণ 0 থেকে স্টার্ট হয়েছিল। ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু টেম্পারেচার নেগেটিভ হতে পারে। আর এবারে আমি যদি এইখান থেকে তোমার এই ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্টটাকে বের করি, ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্টটা কি হবে? মানে ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্ট মানে হচ্ছে তোমার টি এর ভ্যালু যেখানে কিনা ভিটা 0 হচ্ছে। মানে এই যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশন থেকে তুমি পরিষ্কার বুঝতে পারছো টি যখন মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড তখনই জাস্ট ওটা 0 হচ্ছে। তার মানে এইখানে যেটা মিট করলো সেটা হচ্ছে মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড এইটা। ঠিক আছে? এবং এটাও ডটের লাইন টানার জাস্ট দরকার নেই, মানে আমি জাস্ট এটাকে তোমার সলিড লাইনে টেনে দিতে পারি, সলিড লাইনে তোমার টানলাম। কিন্তু এই মাইনাস 273 কেলভিন ডিগ্রি সেন্টিগ্রেড পৌঁছাবে কিনা বা আগেরটা হচ্ছে 0 কেলভিন পৌঁছানো যাবে কিনা সেটা আলাদা কথা।
কিন্তু এম্পিরিক্যাল লতে অন্তত এটা বুঝতে পারছি যে কোন একটা গ্যাসের ভলিউম যখন -273°C হয়ে যাবে তখন সেটা 0 হয়ে যাবে, বা ভলিউমটা যখন অ্যাবসলিউট টেম্পারেচার 0 তে জাস্ট অ্যাচিভ করবে তখন হচ্ছে তোমার ভলিউমটা 0 হয়ে যাবে, এবং সেখান থেকে তুমি অ্যাবসলিউট টেম্পারেচারের তুমি জাস্ট 0টাকে তুমি ডিফাইন করতে পারো, মানে বেসিক্যালি অ্যাবসলিউট 0টা হচ্ছে একটা টেম্পারেচারে তোমার গ্যাসের ভলিউমটা 0 হয়, এই মতো করে তুমি অ্যাবসলিউট 0টাকে ডিফাইনও করতে পারো এটা। আচ্ছা, এবারে যখন তুমি এইরকম ভাবে প্লটটাকে আঁকলে ভি ভার্সেস টেম্পারেচার, যেখানে টেম্পারেচারটা কেলভিন এবং ভি ভার্সেস টেম্পারেচার যখন টেম্পারেচার ডিগ্রি সেন্টিগ্রেড, এছাড়া আরো তুমি প্লট করতে পারো। এটা হচ্ছে ধরো যদি ভি ইকুয়াল টু কেটি হয়ে যায় তাহলে এলএন ভিটাকে তুমি লিখতে পারছো এলএন কে প্লাস এলএন টি, তুমি এটা পাচ্ছ, এবং এইখান থেকে তুমি চাইলে এক্স অ্যাক্সিস বরাবর এলএন টি আর ওয়াই অ্যাক্সিস বরাবর এলএন ভি তুমি চাইলে প্লট করতেই পারো, এবং এই প্লটটা যখন তুমি করবে সেটা একটা স্ট্রেট লাইন হবে, জাস্ট ওয়াই অ্যাক্সিস ইন্টারসেপ্টটা হচ্ছে তোমার এলএন কে, আর যা স্লোপটা হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি 1, ঠিক আছে। এবং অবভিয়াসলি প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু যখন লিখবে না এন ভি তারা ফিক্স থাকছে, বা এখানে এন আর পি হচ্ছে ফিক্স থাকছে, এগুলো কিন্তু উল্লেখ করে দিতে হবে। বোঝা গেল চার্লস লটা? বুঝছে? ঠিক আছে তো সেটা? হ্যাঁ স্যার। কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট চলে আসছি আমি, মানে এর সঙ্গে সঙ্গে মানে গেল-লুসাক ল অফ প্রেসার, মানে একটা হচ্ছে চার্লস ল যেমন আমি বললাম ঠিক একই রকম ব্যাপারটা গেল-লুসাকের অনেক ল আছে, এখানে আমি গেল-লুসাক লটাকে জাস্ট বলছি, গেল-লুসাক ল অফ প্রেসার আর কি। হ্যাঁ, গেলুসাকের আরো অনেক ল আছে, এখানে গেলুসাক ল অফ প্রেসারটাকে সেখানে এই পার্টিকুলার কেসে বলা হচ্ছে। আর এখানে কি হচ্ছে না, আগেরটা যেমন তুমি বললে যে যখন নাম্বার অফ মোলস এবং প্রেসার কনস্ট্যান্ট থাকছে তখন ভলিউমটা হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচারের সঙ্গে প্রপোর্শনাল, এক্ষেত্রে ভলিউমটা নাম্বার অফ মোলস এবং ভলিউম কনস্ট্যান্ট রাখবো, তখন প্রেসারটা হয়ে যাবে তোমার ওই এর সাথে টেম্পারেচারের সঙ্গে তোমার প্রপোর্শনাল। তার মানে যেটা কথা সেটা হচ্ছে এই যে মানে প্রেসার টেম্পারেচার, মানে গেলুসাকের আমি এই লটাকে নিয়ে আলোচনা করছি এখানে। প্রেসার টেম্পারেচার সেটা কি বলছে, at constant temperature pressure of a fixed amount of non-reactive gas, at constant temperature pressure of a fixed amount of a non-reactive gas is directly proportional to applied pressure. তার মানে যেটা দাঁড়াচ্ছে এক্ষেত্রে অ্যাপ্লাইড ভলিউম, সরি অ্যাপ্লাইড প্রেসার হবে না, কি বলে যাচ্ছে, জাস্ট ভুলভাল বলে যাচ্ছে, ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার, অন্যমনস্ক হয়ে গিয়েছিল। কি হলো না, অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার অফ এ কনস্ট্যান্ট টেম্পারেচার কেন বলছো, বাবারে সব গুলিয়ে গেছে, মানে আমি গেলুসাক ল যখন বলছি অ্যাট কনস্ট্যান্ট ভলিউম, হ্যাঁ, প্রেসার অফ এ ফিক্সড অ্যামাউন্ট অফ নন রিঅ্যাক্টিভ গ্যাস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু অ্যাবসলিউট টেম্পারেচার, প্রপোর্শনাল টু, এখানে অ্যাবসলিউটটা একটু জুড়ে দিই, মানে টেম্পারেচারটা কেলভিনে লিখবো আর প্রপোর্শনাল টু দেখো লটা একদম আগে যেটা লিখলে চার্লস ল একদম সেই রকমই শুনতে, শুধু তফাৎটা কি আগেরটা যেটা হচ্ছে যে নাম্বার অফ মোলস এবং প্রেসার কনস্ট্যান্ট রেখেছো, মানে ভলিউমটা টেম্পারেচারের সঙ্গে প্রপোর্শনাল, এক্ষেত্রে হচ্ছে নাম্বার অফ মোলস আর ভলিউম কনস্ট্যান্ট রেখেছো, প্রেসারটা হচ্ছে তোমার টেম্পারেচারের সঙ্গে প্রপোর্শনাল, তার মানে যেটা দাঁড়াবে যে এই প্রেসারটা ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার হোয়েন এন আর ভি আর কনস্ট্যান্ট, এটা যখন কনস্ট্যান্ট থাকবে।
এই হচ্ছে তোমার গেলু-সাক্স ল। আর গেলু-সাক্স ল নিয়ে আমি আর বেশি কিছু কথাবার্তা বলছি না। এবারে তোমাকে আমি কিছু কিছু কাজ দিয়ে দিচ্ছি, মানে হোমওয়ার্ক হিসেবে এটা দিয়ে দিচ্ছি। মানে আগেরটা তুমি যেমন করে করেছো সেই মতো করে তোমার জাস্ট প্লট করতে বলছি। কি কি প্লট করবে? ১ নম্বর হচ্ছে তোমার পি ভার্সেস টেম্পারেচার ইন কেলভিন, সেই প্লট। ২ নম্বর হচ্ছে পি ভার্সেস টেম্পারেচার ইন ডিগ্রি সেন্টিগ্রেড, সেই প্লট। আর ৩ নম্বর হচ্ছে এলএনটি ভার্সেস এলএনটি প্লট। এই ৩ রকমের প্লট যেটা আমি আগে করেছি, ঠিক এখানেও একই রকমের ৩ টে প্লট করবে, একই রকম হবে। শুধু মানে প্রেসার আর ভলিউম তাদেরকে জাস্ট তার রোলটাকে পাল্টে দেবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? বোঝা গেল? তো ওইটা আমি বাড়িতে কাজ হিসেবে তোমায় দিয়ে দিচ্ছি। আচ্ছা, নেক্সট হলো অ্যাভোগাড্রোস ল। আচ্ছা, অ্যাভোগাড্রোস লটা কি বলো তো? কে বলবে? অ্যাভোগাড্রোস লটা কেউ বলবে? প্রেসার কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট আর যে ভলিউম নাম্বার অফ মোলস একদমই তাই, একদমই তাই। তার মানে এটা দাঁড়াচ্ছে অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার, at constant temperature and pressure, at constant temperature and pressure, equal volume of all gases contain equal number of molecules. মানে কনস্ট্যান্ট টেম্পারেচার এবং প্রেসারে সমায়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে। ঠিক আছে? কনস্ট্যান্ট টেম্পারেচার এবং প্রেসারে সমায়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকে। ঠিক আছে? এটা ফোন করছে। আচ্ছা, ১ সেকেন্ড একটুখানি ধরো তো, ১ সেকেন্ড। ১ সেকেন্ড একটুখানি দাঁড়াও। ঠিক আছে, এখন বন্ধ হয়ে গেছে, পরে করে নিচ্ছি। আচ্ছা, তাহলে at constant temperature and pressure equal volume of all gases contains equal number of molecules, মানে কনস্ট্যান্ট টেম্পারেচার এবং প্রেসারে সমায়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকে। আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে যে মানে তুমি যদি এরকম করো যে টিআরপিটাকে ফিক্স রাখছো, মানে ধরো আমি লেটস কি বলবো, মানে এক্ষেত্রে তুমি এইরকম করে জিনিসটাকে লিখতে পারো যে ম্যাথামেটিক্যালি ভিটা proportional to number of moles হয়ে যাচ্ছে when temperature, pressure are kept constant। তাই তো? তুমি এইরকম ভাবে লিখতে পারো, মানে ভিটা ইজ প্রপোর্শনাল টু নাম্বার অফ মোলস হয়ে যাচ্ছে, তখন টেম্পারেচার এবং প্রেসারটা তোমার কনস্ট্যান্ট থেকে যাচ্ছে। আর এবারে এই আমি এইটার অনেক মানে লুপহোলস আছে, সেই লুপহোলসটা আমি বলবো, কারণ মানে এইটা নিয়ে আমি মানে একটু ডিটেল ডিসকাশন পরে দরকার আছে আর কি। মানে আমি যদি এরকম একটা প্রশ্ন করি যে এই অ্যাভোগাড্রোস লটা, সেটা কি শুধুমাত্র আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে সত্যি না যে কোনো সাবস্টেন্সের ক্ষেত্রে সত্যি? কথা হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারে ভলিউমটা নাম্বার অফ মোলসের সঙ্গে প্রপোর্শনাল হয়, এইটা কিন্তু সবসময় সত্যি, কিন্তু তার মানে এই নয় যে সমায়ত সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকবে। যদি এরকম একটা হতো যে একটা পার্টিকুলার গ্যাস তুমি কনসিডার করছো, তখন তুমি বলতে পারতে বি প্রপোর্শনাল টু নাম্বার অফ মোলস হবে, যখন টেম্পারেচার প্রেসার কনস্ট্যান্ট হবে। সেই জন্য এই অ্যাকচুয়ালি ম্যাথামেটিক্যালি যেটা লিখছি আর অ্যাকচুয়ালি তোমার ধরো যেটা ইয়ে করা হচ্ছে, মানে যেটা তোমার মানে অ্যাভোগাড্রোস লতে যেটাকে জাস্ট বলা হচ্ছে, দুটো কিন্তু একই জিনিস নয়। মানে এটা আমি পরে ভালো করে তোমাকে বোঝাবো। এখন জাস্ট সিম্পলি তুমি যদি একটা পিওর গ্যাস কনসিডার করো, তার ক্ষেত্রে ভিটা প্রপোর্শনাল টু এন হবে, তুমি সেটাকে আর বলতে পারো। মানে এটা হচ্ছে ফর এ পার্টিকুলার গ্যাস আর কি। এটা হচ্ছে ফর এ পার্টিকুলার গ্যাস, ফর পার্টিকুলার গ্যাসের ক্ষেত্রে তুমি এইটা লিখতে পারো। অ্যাকচুয়ালি লেখা উচিত হচ্ছে ধরো টিআরপিটাকে তুমি ফিক্স করলে, এবারে ধর দুটো গ্যাস নিলে, গ্যাস 1 তার ক্ষেত্রে V1 ভলিউম contains
N1 মোলস, আর যদি তোমার দুটো গ্যাস 2 তুমি নিয়ে নাও, মানে ভি ভলিউম কন্টেন্টস N1 মোল, আর ধরো গ্যাস 2 তুমি নিয়ে নিয়েছো, সেখানে ধরে না ভি ভলিউম কন্টেন্ট N2 মোলস, বা আমি এটা বলছি মানে V1 ভলিউম কন্টেন্টস N1 মোল, V2 ভলিউম কন্টেন্টস N2 মোল। কথা হচ্ছে কি যদি এমন হয় if V1 equal to V2 then N1 equal to N2, এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যাল ফর্মটা, কিন্তু ইউজুয়ালি অ্যাভোগাড্রোস ল বলতে গেলে লোকে জাস্ট এইরকম ভাবে লিখে দেয়, যখন কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসার হবে তখন ভি প্রপোর্শনাল টু নাম্বার অফ মোলস। কিন্তু এই যে স্টেটমেন্টটা এখানে বলা হয়, যে স্টেটমেন্ট কিন্তু অ্যাকচুয়ালি সেটা বলে না। তাহলে সেটাই তো আমি বলতে পারতাম, মানে স্টেটমেন্ট এরকম করে না বলে যে at constant temperature pressure equal volume of all gases contains equal number of molecules, এরকম না বলে আমি তো বলতে পারতাম at constant temperature and pressure volume of a given amount of gas is directly proportional to number of moles, সেটা তো বলছি না। সেখানে এই যে জায়গাটা, এই জায়গাটা রিকোয়ার্ড ডিসকাশন। আমি জাস্ট তোমাকে একটু পরে আমি আলোচনা রিকোয়ার্ড ডিসকাশন মানে আমি পরের দিন এটা নিয়ে আলোচনা করব। মানে ভলিউম যেহেতু মানে আসলে তোমরা থার্মোডাইনামিক্সে 11-12 পড়েছো, কিন্তু কতটা পড়েছো আমি জানি না, যে এক্সটেন্সিভ প্রপার্টি বলে একটা প্রপার্টি হয়। এক্সটেন্সিভ প্রপার্টি হচ্ছে নাম্বার অফ মোলস এর সঙ্গে প্রপোর্শনাল। ভলিউম যদি এক্সটেন্সিভ প্রপার্টি, তাহলে ভলিউমটাকে নাম্বার অফ মোলস এর সঙ্গে প্রপোর্শনাল হবে, এটা বলাই বাহুল্য। তার জন্য আইডিয়াল গ্যাস হতে হবে বা ইভেন গ্যাস হতে হবে, তার কোনোই বাধ্যবাধকতা নেই, ঠিক আছে? তাহলে যেহেতু ভলিউমটা একটা এক্সটেন্সিভ প্রপার্টি, সেখানে ভলিউমটা নাম্বার অফ মোলস এর সঙ্গে প্রপোর্শনাল হবে। হ্যাঁ, এইটা তার সঙ্গে আইডিয়াল গ্যাস হওয়া বা গ্যাস হওয়ার কোনো সম্পর্ক নেই। কিন্তু অ্যাভোগাড্রো ল তো অল অ্যাবাউট গ্যাস, মানে বা মোর প্রিসাইজলি ইট ইজ অল অ্যাবাউট দ্য আইডিয়াল গ্যাস। সেখানে এই যে একই চাপ এবং তাপমাত্রা সমায়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, আর কোন একটা কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারে ভলিউমটা নাম্বার অফ মোলসের সঙ্গে প্রপোর্শনাল, দুটো কিন্তু আলাদা কথা। কিন্তু আনফরচুনেটলি যে কোনো স্ট্যান্ডার্ড বইয়ে অ্যাভোগাড্রো ল বলতে গেলে ভি প্রপোর্শনাল টু নাম্বার অফ মোলস এইটা দিয়ে স্টার্ট করে। এটা কিন্তু ঠিক না, যেটা ঠিক সেটা হচ্ছে পরেরটা। কিন্তু যদি একটা পার্টিকুলার গ্যাস হয়ে গেছে, তখন তুমি লিখতে পারতে কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেসারে ভিটা প্রপোর্শনাল টু নাম্বার অফ মোলস। হ্যাঁ, কিন্তু এখানে থেকে একটা পার্টিকুলার গ্যাসের কথা কিন্তু বলা হচ্ছে না, দুটো ডিফারেন্ট গ্যাসে হচ্ছে সেম সংখ্যক মলিকিউলস থাকবে, এটা হচ্ছে মূল কথাটা ছিল আর। ঠিক আছে, তাহলে এইটা আমি রিকোয়েস্ট ডিসকাশন, যেটা আমি তোমাকে মানে তুমি একটু ভাববে, আমি বলে দিলাম অলরেডি, পরের দিন এইটা নিয়ে কিন্তু আমি একটু ডিটেলে ডিসকাশন করবো আর কি। হ্যাঁ, এইটা নিয়ে আমরা একটুখানি আলোচনা করবো নেক্সট ক্লাস। ঠিক আছে, আচ্ছা দেখো এবারে। আচ্ছা, এবারে যেটা কথা হচ্ছে যে তুমি চার্লস ল, বয়েলস ল এবং ইয়ে থেকে অ্যাভোগাড্রো ল থেকে তুমি একটা কম্বাইন্ড গ্যাস ল পেতে পারো। কম্বাইন্ড গ্যাস ল। আচ্ছা, কম্বাইন্ড গ্যাস লটা কেমন করে লেখা হচ্ছে না, তোমার বয়েলস ল যেটা বলছে সেটা হচ্ছে ভিটা প্রপোর্শনাল টু 1/p, যেখানে এনটি কনস্ট্যান্ট। চার্লস ল বলছে ভলিউম টু প্রপোর্শনাল টু টেম্পারেচার, যেখানে এন আর পি হচ্ছে তোমার কনস্ট্যান্ট। আর অ্যাভোগাড্রো ল কি বলছে, পিওর গ্যাস হতো ভি প্রপোর্শনাল টু তোমার নাম্বার অফ মোলস, যেখানে কিনা তোমার প্রেসার টেম্পারেচারটা তোমার কনস্ট্যান্ট। সবটাই হচ্ছে পিওর গ্যাসের ক্ষেত্রে। গ্যাস মিক্সার হলে কিন্তু অ্যাভোগাড্রোটা এইরকম ভাবে লিখতে পারা যাবে না। তাহলে এবারে এই তিনটে লকে তুমি কম্বাইন করে যেটা লিখতে পারো, সেটা হচ্ছে এই যে যে এই ক্ষেত্রে দেখো, এই মানে ভিটা কম্বাইন করে তুমি লিখতে পারো যে তোমার ভিটা ইজ প্রপোর্শনাল টু, দেখো নাম্বার অফ মোলসের সঙ্গে প্রপোর্শনাল, টেম্পারেচার সঙ্গে প্রপোর্শনাল, প্রেসারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। এইটা, বা তুমি এটা প্রপোর্শনাল টু কনস্ট্যান্ট করে তুমি লিখে দাও, তাহলে পিভি ইকুয়াল টু হয়ে গেল তোমার এন কে। কারণ কেটা হচ্ছে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এই যে পিভি ইকুয়াল টু এন কে, সেটা হচ্ছে কম্বাইন্ড গ্যাস ল। ঠিক আছে, এই যে কম্বাইন্ড গ্যাস লটা, সেই কম্বাইন্ড গ্যাস লটা পরে আমি আবার কাইনেটিক থিওরি অফ গ্যাস থেকে ডিরাইভ করবো। কিন্তু এক্ষেত্রে জাস্ট স্ট্যান্ডার্ড বইয়ে তোমার বয়েলস ল, চার্লস ল এবং অ্যাভোগাড্রো ল বলে দেওয়ার পরে সে জাস্ট পিভি ইকুয়াল টু এন কেটি এই ইকুয়েশন থেকে লিখে দেয়। এটা
আচ্ছা, এবারে একটা জিনিস বলি যে যদি এমন হয় যে তোমার যে মানে এই যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কেটা যেটা পিভি বাই যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, মানে আমি এক কাজ করতে পারি, দাঁড়া এক সেকেন্ড, এটাকে না প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট প্রত্যেকবারে যদিও আমি কে লিখে লিখে এসছি, আমি এক কাজ করি এখানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট একটুখানি পাল্টে দিই, পাল্টে দিয়ে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আমি ধরো ফর দ্য টাইপিং আর বলি, মানে এন যেহেতু নাম্বার অফ মোল, তাহলে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা হচ্ছে তোমার এখানে এখানে এনটা কিন্তু নাম্বার অফ মোলস, হ্যাঁ, নাম্বার অফ মলিকুলস আর নাম্বার অফ মোলস। ছোট এন আমি নাম্বার অফ মোলস এর জন্য ব্যবহার করব, বড় এনটা হচ্ছে ক্যাপিটাল এনটা হচ্ছে নাম্বার অফ মলিকুলস এর জন্য ব্যবহার করবো। এখানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আমি ধরো আর লিখলাম, তা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কিন্তু আর যদি বলা হয় তাহলে এক্ষেত্রে আরটা কি হবে, আরটা বেসিক্যালি হচ্ছে পিভি বাই এন ইন্টু টি। আজ এবারে ফ্রম এক্সপেরিমেন্টে ধরো তুমি যদি এরকম করতে যে কোনো একটা ফিক্সড অ্যামাউন্ট অফ গ্যাস নিয়ে এসো, টেম্পারেচারটা ফিক্স করে দিয়েছো, তার প্রেসার মাপলে ভলিউম মাপলে সবই তো মাপা যায়, তাহলে যদি তুমি মাপো তাহলে তুমি দেখতে পাবো ফ্রম এক্সপেরিমেন্ট উই ক্যান ফাইন্ড দ্য ভ্যালু অফ আর। এবং আর এর ভ্যালুটা কি হলো, আর এর ভ্যালুটা হচ্ছে তোমার যদি আহ, বিভিন্ন ইউনিটে সেটা বিভিন্ন, কিন্তু আর এর ভ্যালুটা আমি খুব সিম্পল যে মানে মানে খুব মানে 3-4টি ইউনিটে অন্তত আর এর ভ্যালুটাকে বলে দিই যে আর এর ভ্যালুটা যদি তুমি এসআই এ করো সেটা হবে 8.314 জুল পার কেলভিন পার মোল। আচ্ছা, এই আর এর ভ্যালুটা 1.987 হবে যদি ক্যালোরিতে আসো, ক্যালোরি পার কেলভিন পার মোল, এটা হচ্ছে এসআই এ, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড বা কনভেনশনাল ইউনিটে, মানে কনভেনশনাল সিস্টেম, এটা অনেক সময় চলে আর কি। আর কেউ যদি সিজিএস এ করবে মনে করে 8.314 ইন্টু 10⁷ আর্গ পার কেলভিন পার মোল, এটা তোমার সিজিএস এ। আচ্ছা, অনেক সময় প্রেসারটাকে হয়তো অ্যাটমসফিয়ার ভলিউমটাকে লিটারে তোমার লিখতে ইচ্ছা করছে, তো তুমি এটা লিখবে 0.082 লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল এক্সেট্রা। আর একটা কনস্ট্যান্ট যার একটা ফিক্সড ভ্যালু আছে, সেই আরটা যেহেতু একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট, এটা একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট বা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, হ্যাঁ, মানে এটা সর্বত্রই কিন্তু আর এই ভ্যালুটা তোমার অ্যাকচুয়ালি ফিক্সড। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমি কম্বাইন গ্যাস লটাকে পেলাম পিভি ইকুয়াল টু এনআরটি। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। স্যার 1.987 ক্যালোরি কেলভিন ইনভার্স মোল ইনভার্সের পরে ওটা কি লিখে দিই? কনভেনশনাল ইউনিট, এটা হচ্ছে কনভেনশনাল ইউনিট, মানে এটাকে তুমি না সিজিএস বা এসআই কিছু দলে ফেলতে পারবে না, এটাকে লিখছে কনভেনশনাল ইউনিট। মানে স্ট্যান্ডার্ড যে এসআই বা সিজিএস, আসলে এখন যেটা হয়েছে যে ক্যালোরিটাকে এইটা হচ্ছে তোমার এসআই এ তোমার এনার্জির ইউনিট হিসেবে মানে নিয়ে নেওয়া হয়েছে। এবারে কথাটা যদি তুমি বলতে পারো যে এনার্জির ইউনিট তো এসআই এ জুল, তাহলে আমি যদি ক্যালোরি পার কেলভিন পার মোল বলি এবং সেটাও এসআই ইউনিটই বলি, তোমার জাস্ট মানতে অসুবিধা হবে, সেখানে আমি এটা লিখেছি যে কনভেনশনাল ইউনিট। তো লিটার যেমন ধরো যদি এসআই এ ভলিউমটাকে এক্সপ্রেস করা হয় কি দিয়ে, ভলিউমটাকে এক্সপ্রেস করা মিটার কিউব দিয়ে, ঠিক আছে, কিন্তু তুমি লিটারটাও এসআই এ ওয়েল অ্যাকসেপ্টেড, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। বোঝা গেল? হ্যাঁ স্যার। আমি জাস্ট একটুখানি শেষের দিকে একটু তাড়াতাড়ি করে বলে দিচ্ছি, জাস্ট আমি আজকে এই এম্পিরিক্যাল গ্যাস লস এই জিনিসটা জাস্ট শেষ করতে চাইছি, আর 5-7 মিনিট সময় আছে, সেই সময়ের মধ্যে আমরা করে ফেলতে পারবো। আর এগুলো সব জানা আছে তোমাদের, শুধু আমি কমপ্লিটনেসের জন্য বলে দিই। আচ্ছা, নেক্সট হচ্ছে ডাল্টনস ল পার্শিয়াল প্রেসার। ডাল্টনস ল পার্শিয়াল প্রেসার। আচ্ছা দেখো, এই ডাল্টনস ল পার্শিয়াল প্রেসারটা তোমরা জানো যে যদি কোনো একটা গ্যাস মিক্সচার থাকে এবং নন রিঅ্যাক্টিভ গ্যাস মিক্সচার যদি থাকে, তাহলে টোটাল প্রেসারটা ইন্ডিভিজুয়াল পার্শিয়াল প্রেসারগুলো যোগফলের সঙ্গে সমান হয়ে যাবে, ঠিক আছে। আর ইন এ মিক্সচার অফ নন রিঅ্যাক্টিভ গ্যাসেস, মিক্সচার অফ
mixture of non-reactive gases, the total pressure exerted is equal to the partial pressure of the individual gases. হ্যাঁ, কারোর আসছে না? হ্যাঁ স্যার, খুব হেভি হেজি আসছে? স্যার, এবারে এসে হ্যাঁ, আর দেখো, in a mixture of non-reactive gases, the total pressure exerted is equal to the partial pressure of the ইন্ডিভিজুয়াল গ্যাসেস। আসলে নেটের একটুখানি হয়ে গেলে অনেক সময় এরকম হেজি আসে আর কি। সেটা আমার দিক থেকেও হতে পারে, তোমার দিক থেকেও হতে পারে। তাহলে মানে একজনেরও যদি দেখি যে ক্লিয়ার আসছে, তার মানে আমার দিক থেকে অসুবিধা নেই, তোমাদের হয়তো নেটের এটা একটুখানি খারাপ আছে আর কি, তো অসুবিধা হবে না। তাহলে ইন এ মিক্সচার অফ নন রিঅ্যাক্টিভ গ্যাসেস দ্য টোটাল প্রেসার এক্সার্ট ইজ ইকুয়াল টু দ্য পার্শিয়াল প্রেসার অফ দ্য ইন্ডিভিজুয়াল গ্যাসেস। তাহলে একটা ধরো কন্টেনারে তুমি গ্যাস নিচ্ছ, যে গ্যাসগুলো হচ্ছে একে অপরের সাথে মেশে না, রিয়াক্ট করে না, তার ক্ষেত্রে টোটাল প্রেসারটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি যে প্রেসারটা তাদের যোগফলের সঙ্গে সমান হবে। তার মানে কি দাঁড়াচ্ছে, যেটা দাঁড়াচ্ছে কথা, এই যে টোটাল প্রেসারটা সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল গ্যাসগুলোর যে প্রেসার, হ্যাঁ, সামেশন ওভার এইটা, এই যোগফলের সঙ্গে সমান, যেখানে কিনা যেখানে এই বাইরে এই পিটা হচ্ছে টোটাল প্রেসার, আর পিআইটা হচ্ছে পার্শিয়াল প্রেসার অফ দ্য ith গ্যাস। এবং পিআইটা হয় কত না, xi ইন্টু টোটাল প্রেসার হয়, যেখানে xi-টা হচ্ছে মোল ফ্র্যাকশন অফ দ্য ith গ্যাস। তাহলে একটা কন্টেনারে অনেকগুলো গ্যাস আছে, তার মিক্সচার আছে। এবারে এটা তুমি জানো যে xi-টা হচ্ছে যে ith ফিজিক্যাল নাম্বার অফ মোলস বাই টোটাল নাম্বার অফ মোলস, এটা। তাহলে ith ফিজিক্যাল নাম্বার অফ মোলস বাই টোটাল নাম্বার অফ মোলস হচ্ছে তার মোল ফ্র্যাকশন দিচ্ছে। তাহলে মোল ফ্র্যাকশনের সঙ্গে টোটাল প্রেসার গুণ করলে তার পার্শিয়াল প্রেসার দেয়, আর টোটাল প্রেসারটা হচ্ছে পার্শিয়াল প্রেসার গুলো যোগফলের সঙ্গে তোমার সমান হয়ে যায়। এটা ঠিক আছে। আমি খুব কুইকলি জিনিসগুলোকে শেষ করে দিই, হ্যাঁ, তারপরে যা তোমার কিছু ডাউটস থাকবে আমরা সেটা নেক্সট ক্লাসে জাস্ট ডাউট ক্লিয়ারিং এর মধ্যে আমরা আলোচনা করে নেব। নেক্সট চলে আসছি অ্যামাগটস ল পার্শিয়াল ভলিউম। অ্যামাগটস ল পার্শিয়াল ভলিউম, তাহলে যেমন ডালটনস ল পার্শিয়াল প্রেসার, ঠিক অ্যামাগটস ল পার্শিয়াল ভলিউম ঠিক একই রকমের। যে যদি ওরকম একটা নন রিঅ্যাক্টিভ গ্যাস মিক্সচার থাকে, তাহলে তার টোটাল ভলিউমটা সেটা হচ্ছে তোমার ইন্ডিভিজুয়াল যে গ্যাসগুলোকে তাদের ভলিউমের জাস্ট যোগফল হয়ে যাবে। তাহলে কি হচ্ছে না, দ্য টোটাল ভলিউম অফ এ নন রিঅ্যাক্টিভ মিক্সচার, টোটাল ভলিউম অফ এ mixture of non-ideal gases, the total volume of a mixture of non-reactive gases at constant temperature and pressure is equal to the sum of volume of individual gases at the same temperature and pressure। বা টেম্পারেচার প্রেসারকে তুমি কনস্ট্যান্ট রাখো, তাহলে তুমি যেটা দেখতে পাচ্ছ। আর এইখানে কিন্তু এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যে at constant temperature and ভলিউমটা বলে দেওয়া ভালো, হ্যাঁ। যদি কনস্ট্যান্ট টেম্পারেচার ভলিউমটা যদি তুমি ফিক্স রেখে দাও, তখন হচ্ছে ইন্ডিভিজুয়াল গ্যাসের যে পার্শিয়াল প্রেসার আর টোটাল প্রেসার টোটাল এর সঙ্গে সমান হয়ে যাবে। তা কি হলো, দ্য
total volume of a mixture of non-reactive gases at constant temperature and pressure is equal to the sum of the volume of the individual gases at the same temperature and pressure. তার মানে এক্ষেত্রে ম্যাথমেটিক্যালি জিনিসটা কেমন? ম্যাথমেটিক্যালি হচ্ছে ভিটাকে তুমি জাস্ট লিখবে সামেশন ওভার আই ভিআই, যেখানে ভিআইটা হচ্ছে এক্সআই ইন্টু টোটাল ভি, এখানে এক্সআইটা আবার এনআই বাই টোটাল নাম্বার অফ মোলস ইন্টু ভি, এটা। আর এক্সআইটা হচ্ছে তোমার মোল ফ্র্যাকশন ইত্যাদি ইত্যাদি, বাকি তো সব আছে। মানে ভিআইটা হচ্ছে পার্শিয়াল ভলিউম, আর এক্সআইটা হচ্ছে তোমার মোল ফ্র্যাকশন অফ দ্য আইগেন গ্যাস। একদম একই রকম ভাবে ডাল্টনস ল, মানে অ্যাকচুয়ালি মানে অ্যামাগাস ল পার্শিয়াল ভলিউমটা তো ইম্পর্টেন্টই না, ডাল্টন ল পার্শিয়াল প্রেসারটা ইম্পর্টেন্ট, কিন্তু অ্যামাগাস ল পার্শিয়াল ভলিউমটা অত ইম্পর্টেন্ট কিছু নয়। আচ্ছা, লাস্ট যে লটা কি এক্সআইটা হচ্ছে মোল ফ্র্যাকশন। আগে যে এক্সআই ইউজ করেছেন যে মোল ফ্র্যাকশন অফ দ্য আইগেন গ্যাস, এখানেও তাই, মোল ফ্র্যাকশন অফ দ্য আইগেন গ্যাস। ঠিক আছে? হ্যাঁ স্যার আচ্ছা, লাস্ট যেটা আমরা করব সেটা হচ্ছে তোমার গ্রাহামস ল অফ ইফিউশন। আচ্ছা, গ্রাহামস ল অফ ইফিউশন কি বলছে? ধরো তোমার একটা কন্টেনার আছে, সেই কন্টেনারে খুব ছোট্ট একটা ফুটো রেখে দেওয়া হয়েছে। ঠিক আছে? গ্যাসগুলিকে এখান থেকে বেরোচ্ছে, গ্যাসগুলো এখানে অনেক গ্যাস মলিকুল ছিল, এখানে তোমার গ্যাস মলিকুলগুলো বেরোচ্ছে। আচ্ছা, এবারে ধরে নাও এই ভেতরে প্রেসারটা বেশ বেশি, বাইরে প্রেসারটা কম, মানে এদিকে প্রেসার ধরো পি ইন্টারনাল আর বাইরে প্রেসারটা হচ্ছে পি এক্সটার্নাল, হ্যাঁ, বা পি ইন আর পি আউট। এক্ষেত্রে পি ইন্টারনালটা তোমার অ্যাকচুয়ালি মাঝ গ্রেটার দেন পি এক্সটার্নাল। তখন কি হবে না, গ্যাস মলিকুলগুলো এই জাস্ট ভেতর থেকে বাইরের দিকে একটা একমুখী ব্যাপন ঘটবে, যাকে বলা হচ্ছে তোমার ইফিউশন। হ্যাঁ, মানে একটা ওই হাই প্রেসার রিজিয়ন থেকে লো প্রেসার রিজিয়ন, এই ছোট্ট যে অরিফিসটা আছে বা ফুটোটা আছে, সেইটা দিয়ে গ্যাস থেকে বাইরে বেরিয়ে যাওয়াটা আর কি, সেই ঘটনাটাকে বলা হবে ছিদ্রব্যাপন বা ইফিউশন। আর গ্রাহামস ল বলে যে যদি তুমি জাস্ট এই কনস্ট্যান্ট টেম্পারেচার এবং প্রেসার হয়, তখন রেট অফ ইফিউশন অফ এ গ্যাস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কয়ার রুট অফ মলিকুলার ওয়েট। মানে এখানে যদি কোনো একটা গ্যাস মিক্সচার থাকে, তাহলে কোন গ্যাস কত তাড়াতাড়ি ইফিউজ করে বেরিয়ে যাবে সেটা অ্যাকচুয়ালি ইনভার্সলি প্রপোর্শনাল টু মোলার মাস। যার মোলার মাস যত বেশি হবে, তার অ্যাকচুয়ালি রেট অফ ইফিউশন হচ্ছে তত কম হবে। মানে কি দাঁড়াচ্ছে না, এক কনস্ট্যান্ট টেম্পারেচার এন্ড প্রেসার, এইটা আমাকে পরে আরো ডিটেলে আলোচনা করতে হবে কাইনেটিক থিওরি অফ গ্যাস। কনস্ট্যান্ট টেম্পারেচার এন্ড প্রেসার rate of diffusion is inversely proportional to square root of molar mass of the gas. মানে কি দাঁড়াচ্ছে না, রেট অফ ইফিউশনটা 1/√m এর সঙ্গে প্রপোর্শনাল। ধরো তোমার দুটো গ্যাস আছে, আমি বললাম ধরো লেট দেয়ার আর টু গ্যাসেস উইথ মোলার মাসেস, ধরে নাও m1 and m2। তো দুটো তুমি গ্যাস কনসিডার করছো, জাস্ট মোলার মাস যথাক্রমে m1 এবং m2। আচ্ছা, তাদের ধরো রেট অফ ইফিউশন R1 and R2 রেসপেক্টিভ। মানে যার মোলার, মানে প্রথম গ্যাসটা যার মোলার মাস m1 তার রেটটা হচ্ছে R1, সেকেন্ডটা যার মোলার মাস হচ্ছে m2 তার রেটটা ধরে না R2 রেসপেক্টিভ। দেন কি হবে, দেন এই R1/R2 এইটা হবে √m2/m1। এইটা নিউমেরিক্যাল প্রবলেম করার সময় তোমাকে কিন্তু এইটাকে ব্যবহার করতে হবে। ধরো তোমার বললো
যে একটা কন্টেনারের মধ্যে তোমার হিলিয়াম গ্যাস আছে আর ধরো আর্গন গ্যাস আছে। হিলিয়ামের রেট অফ ইফিউশন বলে দিলে তাহলে আর্গনের রেট অফ ইফিউশন তোমার কি হয়। এবং এই যে কি বলবো গ্রামস অফ ইফিউশন এইটা অ্যাকচুয়ালি সাকসেসফুলি ইউজড হয়েছিল তোমার ওই আইসোটোপ সেপারেশনের জন্য। তাহলে এর একটা মেজর ইউজ হচ্ছে আইসোটোপ সেপারেশন, মেজর ইউজ হচ্ছে তোমার আইসোটোপ সেপারেশন। হ্যাঁ, মানে তুমি পরিষ্কার বুঝতে পারছো যে দুটো গ্যাসের মানে আইসোটোপ গুলো কি হচ্ছে, তাদের কেমিক্যাল রিঅ্যাক্টিভিটি তো একই রকম। এটা কেমিক্যাল রিঅ্যাকশনের থ্রু দিয়ে দুটো আইসোটোপকে আলাদা করা খুব ডিফিকাল্ট। কিন্তু তুমি তাদের মোলার মাস ডিফারেন্ট হবে আইসোটোপে। দুটো আইসোটোপে যদি মোলার মাস ডিফারেন্ট হয় তাহলে সে যে হালকা সে তাড়াতাড়ি ইফিউজ করবে, আর যে ভারী সে স্লোলি ইফিউজ করবে। তার একটা কন্টেনারের মধ্যে কিন্তু একটা ভারী এবং হালকা আইসোটোপের মিক্সার থাকে, তা তুমি দেখবে বেশ কিছুক্ষণ পরে হচ্ছে ছিদ্রবাহনের থ্রু দিয়ে বা ইফিউশনের থ্রু দিয়ে হচ্ছে যেটা হালকা সে বাইরে বেরিয়ে চলে গেছে, আর যে ভারী সে বেসিক্যালি রয়ে গেছে। এইরকম করে তোমার ওই আইসোটোপ কে সেপারেট করার জন্য এই মেথডটা প্রপারলি কাজে লাগানো হয়। ঠিক আছে। আচ্ছা, আমরা মোটামুটি ভাবে বললাম। হ্যাঁ, এবারে আজকে তোমার সময় হয়ে গেছে, তোমাদের তো আরো অনেক কাজকর্ম আছে। হ্যাঁ, কলেজ ফলেজ যদি যাওয়াটা সব থাকে থাকে আর কি। তো আমরা এই পর্যন্ত আজকে করলাম। আমরা নেক্সট ক্লাসে যেটা করব সেটা একটুখানি বলে নিই, যে এক্ষেত্রে আরো দু একটা জিনিস একটুখানি বলে নেব। নেক্সট লেকচারে আমরা প্রথমে এই মোর অ্যাবাউট এম্পিরিক্যাল গ্যাস লজ, এই এম্পিরিক্যাল গ্যাস লজ নিয়ে আরো কারো যদি কিছু ডাউটস থাকে, তার মতো করে যদি নিউমেরিক্যাল প্রবলেম নিয়ে তুমি কিছু কথাবার্তা বলতে হয়, একটা অঙ্ক টঙ্ক আমি জাস্ট করে দেখিয়ে দেবো। এইটা প্রথম কাজ। মোর অ্যাবাউট এম্পিরিক্যাল গ্যাস লজ সেটা নিয়ে আলোচনা করতে হবে। আচ্ছা, একটা জিনিস এখানে আমি একটুখানি স্পেশালি মেনশন করব, সেটা হচ্ছে যে ভেপার ডেনসিটি, সেখান থেকে অ্যাবনর্মাল ভেপার ডেনসিটি, এখান থেকে অনেক সময় নিউমেরিক্যাল প্রবলেম দেয় আর কি, সেটাকে নিয়ে একটুখানি কথাবার্তা বলা। ভেপার ডেনসিটি, অ্যাবনর্মাল ভেপার ডেনসিটি, সেটা নিয়ে আমি জাস্ট কিছু কথাবার্তা বলবো। হ্যাঁ, এটা। আচ্ছা, আমি অ্যাভোগাড্রো নাম্বার অ্যান্ড অ্যাভোগাড্রো কনস্ট্যান্ট, এটা নিয়ে কিছু কথাবার্তা বলবো। তাহলে এইটাকে বলে নেব, বলে নেওয়ার পরে তারপরে আমি যেটা মূলত যে জায়গায় চলে যাব সেটা হচ্ছে যে তোমার এই যে কাইনেটিক থিওরি অফ গ্যাস তার বেসিক অ্যাজাম্পশনকে মাথায় রেখে কাইনেটিক থিওরি অফ গ্যাস, তারপরে আমি যেটা চলে আসবো সেটা কাইনেটিক থিওরি অফ গ্যাস। সেখান থেকে আমি সব পরিচিত হচ্ছে সেসব জিনিসপত্র তুলে আমাদের নেক্সট আলোচনাটা চলবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে যেটা আমরা করতে চলেছি। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আমরা আমি এন্ড অফ লেকচার 1, 1 নম্বর লেকচারটা আমরা এইখানে শেষ করছি। এবারে বলো, কারো যদি কিছু বলার থাকে বা কিছু জিজ্ঞাসা থাকে বলে নিতে পারো। স্যার নেক্সট এই স্যাটারডে কি সেই 7টা থেকে সন্ধ্যে? হ্যাঁ, 7টা থেকে। তো বেলুড়ের ছেলেদের কথাটা মাথায় রেখে 7টা থেকেই করতে হবে, নাহলে আমার করার ইচ্ছা হচ্ছে 7:30 8টা এরকম একটা সময় থেকে। কিন্তু যেহেতু বেলুড়ে 7টা থেকে 9টায় ফোনটা কাছে দেবে, হাতে দেবে ওদের, সেই জন্য আমরা 7টা থেকেই করে নেবো। ঠিক আছে। আচ্ছা, সন্ধ্যে 7টা থেকে 9টা তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শোনো, একটা জিনিস হচ্ছে এই যে বুধবার সকালে পজিটিভলি আমি পড়াবো, ঠিক আছে। আর শনিবার সন্ধ্যাবেলা আমি আগের দিনই তোমাদের বলেছিলাম যে আমি কিছুদিন পড়ালাম। হ্যাঁ, আর হচ্ছে তোমাদের আমার একজন স্টুডেন্ট আছে, সে জর্জিয়া স্টেট ইউনিভার্সিটি পোস্টডক করে, পৌলমী। ও পৌলমী ম্যাডামের সাথে তোমাদের নিশ্চয়ই যোগাযোগ হয়ে যাবে, ও কিছু কিছু ক্লাস নিয়ে নেবে। ঠিক আছে, মানে কোনোদিন ধরো আমাদের উইকেন্ড অনেক সময় হয় কি, কেউ বাড়ি যাওয়া থাকে, অমুক থাকে তমুক থাকে, আর ওদের উইকেন্ডে ছুটি থাকে। হ্যাঁ, সেই জন্য ওই শনিবার সন্ধ্যাবেলার ক্লাস অনেক সময়ই হয়তো দেখা যাবে যে আমি নিলাম না, মানে ও একটা পার্টিকুলার টপিক পড়াবে, কেমিক্যাল কাইনেটিক্সটা আমরা শুরুতে ও পড়াবে, গেসের শেষটা আমি পড়াবো। ঠিক আছে, এইরকম করে আমরা চলবে আর কি। ঠিক আছে। এবারে মানে আমি চাইছি যে সপ্তাহে 2টো দিন কোনোদিন যাতে অফ না হয়, সেটাকে ঠিক করতে আর কি। ধরো এই শনিবারে যদি আমি থাকি তাহলে আমি পড়াবো, আর শনিবার যদি আমি না থাকি তাহলে পৌলমী ম্যাডাম পড়িয়ে নেবে, কিন্তু ক্লাসটা পজিটিভলি হবে। আমি পড়ালে গেসিয়াসটা কন্টিনিউ করবো, আর পৌলমী ম্যাডাম পড়ালে হচ্ছে তিনি ওই কেমিক্যাল কাইনেটিক্স স্টার্ট করবেন আর কি। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো?
কোনো অসুবিধা নেই তো? হুম, মানে স্ক্রিনটা চলে গেছে না অলরেডি, তাই তো? হ্যাঁ, এই যেটা পড়ালাম সেইটা পিডিএফটা গ্রুপে দিয়ে দেওয়া হবে এবং এর ভিডিওটাও তোমায় গ্রুপে দিয়ে দেওয়া হবে। হয়তো আজকেই না হতে পারে, কালকে হতে পারে, পরশু হতে পারে, কিন্তু পজিটিভলি দিয়ে দেওয়া হবে। হুম, বুঝতে পেরেছো?